is now taking notes. This call is now being recorded. আচ্ছা, বিভিন্ন ডিসিপ্লিন এবং বিভিন্ন ব্যাচের আছো। যাই হোক, আমি সেশনটা শুরু করতেছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা হচ্ছে একটু কাইন্ডলি রেসপন্স করবা। তোমরা যদি রেসপন্স করো দেন হচ্ছে খুবই এঙ্গেজিং একটা সেশন হবে, আদারওয়াইজ 2 ঘন্টা একটা বোরিং সেশন হবে। তো তোমাদের হচ্ছে কোনো আস্ক করলে তোমরা হচ্ছে সেটা মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারো অথবা চ্যাট বক্সে লিখতে পারো, আমি দুটোই দেখতেছি, সমস্যা নাই। তো গ্রাফিক ডিজাইন বা তোমার কমিউনিকেশন ডিজাইন, মেকিং ইনফরমেশন বিউটিফুল যেটাই বলি, তোমার হচ্ছে এটার আসলে দুইটা পার্ট। একটা হচ্ছে তোমার ডিজাইন থিঙ্কিং, আর একটা হচ্ছে তোমার ডিজাইন টুলস ইউটিলাইজেশন। তো তোমাদের কাছে কি মনে হয়, ডিজাইন থিঙ্কিংটা বেশি ইম্পর্টেন্ট নাকি ডিজাইন টুলস বেশি ইম্পর্টেন্ট? একটু কাইন্ডলি বলো। আচ্ছা, মোস্টলি সবাই বলতেছে ডিজাইন থিঙ্কিংটা ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি তাই। মানে তুমি হচ্ছে কিভাবে চিন্তা করতেছো, বিশেষ করে বর্তমানে এআই যুগে তো এটা আরো বেশি ইম্পর্টেন্ট। মানে এখন তো ধরো হচ্ছে গিয়ে যদি কেউ শুধু ডিজাইন টুলের উপর ডিপেন্ডেন্ট থেকে ডিজাইনার হতে চায়, মানে কেউ যদি জাস্ট ফটোশপ ইলাস্ট্রেটর মানে শিখেই যদি ভাবে যে আমি অনেক বড় ডিজাইনার হয়ে গেছি, বিষয়টা আসলে ভুল। কারণ বর্তমান সময় তো হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলোকেও এআই রিপ্লেস করে ফেলতেছে। কিন্তু যেটা রিপ্লেস করতে পারবে না সেটা হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি, তোমার থিঙ্কিং। তো গত বছর হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো ন্যাশনাল এআই আর্টেথন হয়েছিল। তো আমার সৌভাগ্য হয়েছিল ওটার ফাইনালিস্ট হওয়ার, এবং ফাইনালে ওইখানে বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে অনেক এ স্পেশালিস্ট ছিল। তো তারা একটা কথা বলছে যে এআই ইজ ইউর কো পাইলট, ইউ আর দ্য পাইলট। তো এই আসলে তুমি যেভাবে ওরে গাইড করবা ও তোমার সেভাবেই রেজাল্টটা দিবে। তো এইসব ক্ষেত্রে কিন্তু তোমার যে ডিজাইন থিঙ্কিং এটা খুবই ইম্পর্টেন্ট। মানে তুমি কিভাবে এই গাইড করতেছো এই কিন্তু তোমাকে ওইভাবে রেজাল্ট দিবে। আর এছাড়া তোমার ট্র্যাডিশনালি আমরা যেভাবে ইলাস্ট্রেটর, ফটোশপ অথবা বর্তমান সময়ে যেসব প্লট বা আরো অনেকগুলো টুলস আসছে, তো সেইগুলোতে তুমি যখন ডিজাইন থিঙ্কিং এর তোমার ক্লিয়ার থাকবে তখন কিন্তু তুমি ওটারে ওই টুলগুলোকে ভালো ইউটিলাইজেশন করতে পারবা। তো প্রথমে আমরা হচ্ছে ডিজাইন এলিমেন্টস নিয়ে কথা বলি, যে হচ্ছে ডিজাইন আসলে কি কি থাকে। তো আমি তোমাদের কিছু একটা পোস্টার দেখাচ্ছি, একটু খেয়াল করো পোস্টারটা। সো 3টা পোস্টার তোমরা আসলে কি কি দেখতে পাইছো এই পোস্টারটা? মানে দেখানোর কারণ হচ্ছে এই পোস্টারে মোটামুটি যতগুলো ডিজাইন এলিমেন্ট আজকে কথা বলবো সবগুলো ডিজাইন এলিমেন্টই আছে। তো তোমরা হচ্ছে একটু মাইক্রোফোন আনমিউট করে কয়েকজন একটু বলো যেখানে হচ্ছে কি কি দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। একটু কাইন্ডলি রেসপন্স করো। স্যার একজন বলছে ইমেজ, কালার, টেক্সট, শেপস। তো অ্যাকচুয়ালি এখানে যেগুলো আছে ওইটাই তোমার হচ্ছে, এখানে একটা ইমেজ আছে, এখানে হচ্ছে ওটা একটা লোগো আছে, এখানে হচ্ছে কিছু টেক্সট আছে, কিছু আইকন আছে, একটা টেক্সচার আছে। উম, তো এইগুলোই মেনলি ডিজাইন এলিমেন্ট। আমরা হচ্ছে একটা একটা করে আসি। তো এইখানেও দেখতে পাচ্ছ যে একটা ইমেজ বা ইলাস্ট্রেশন আছে, টেক্সট আছে, কিছু আইকন আছে, কিছু এই। তো শুরুতেই একদম আহ যে জিনিসটা সেটা হচ্ছে লাইন। তো লাইন হচ্ছে কি তোমার যখন অনেকগুলো এলিমেন্ট থাকে সেগুলোকে অর্গানাইজ করতে হেল্প করে। এখানে যেমন দেখতে পাচ্ছ যে লাইনের মাধ্যমে অর্গানাইজ করা হয়েছে, লাইন ডিভাইড করে, লাইন তোমার হচ্ছে গাইড করে। এখানে দেখতে পাচ্ছ যে একটা লেখা আছে সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা। তো এই জিনিসটা দেখো যে নিচে দুটো বোল্ড লাইন কিন্তু হচ্ছে তোমার আইকে গাইড করে একদম হচ্ছে টেক্সটের দিকে নিয়ে যাচ্ছে। তো এরপর হচ্ছে তোমার লাইন অনেকগুলো জিনিসকে কানেক্ট করতে পারে। লাইনের মাধ্যমে হচ্ছে ইলাস্ট্রেশন ক্রিয়েট হতে পারে, লাইনের মাধ্যমে টেক্সচার ক্রিয়েট হতে পারে। লাইন অনেক সময় তোমার হচ্ছে বর্ডার লাইন ক্রিয়েট করে একটা ডেটা হিসেবে কোন একটা এলিমেন্টকে স্টেবিলিটি দিতে পারে। সো লাইনের বিভিন্ন প্রপার্টি আছে। লাইন হচ্ছে গিয়ে তোমার স্ট্রেট হইতে পারে, কার্ভ হইতে পারে, জিগজ্যাগ হইতে পারে।
এটা হচ্ছে লাইট হইতে পারে, থিক হইতে পারে, বিভিন্ন কালার হইতে পারে। তো মানে প্রপার প্রপার্টিজ ইউজ করা কতটা ইম্পর্টেন্ট এটা তোমরা হচ্ছে এখানে দেখতে পাবা। তোমার হচ্ছে এই যে স্টপ এর নিচে যে লাইনটা, এটা দেখে কি তোমার মনে হচ্ছে যে রাইট মেসেজটা দিচ্ছে? একটু মাইক্রোফোন আনমিউট করে কথা বললে আমার জন্য ইজি, তোমরা বুঝতেছো কিনা। না ভাই না, তোমার এখানে যেটা মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে খুবই ফ্লেক্সিবলি বলতেছি যে স্টপ, কিন্তু কেউ তো থামবে না এত মানে ফ্লেক্সিবলি বললে। কিন্তু এটা দেখো, এটা কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে বোল্ডলি যে আমার মেসেজটা ওটা কনভে হচ্ছে। তো এই জন্য হচ্ছে তোমার প্রপার প্রপার্টিটা ইউজ করা খুবই জরুরি। তো লাইন যখন হচ্ছে কি অনেকগুলো ভার্টিক্যাল লাইন থাকে, এটা হচ্ছে গিয়ে এক ধরনের তোমার গ্র্যান্ড ফিলিং দেয়। আর তোমার হচ্ছে এই জিনিসটা নিজে প্র্যাকটিক্যাল লাইফে দেখতে পাবা যে সেম মানুষটাই যদি হচ্ছে গিয়ে ভার্টিক্যাল চেকের শার্ট পরে তাকে দেখতে এমনি লম্বা লাগে, আর যদি হচ্ছে গিয়ে তোমার হরাইজন্টাল স্ট্রিপের শার্ট পরে দেখবা যে হচ্ছে সেম মানুষটাই একটু খাটো লাগে। এটা রিয়েল লাইফে তোমরা হচ্ছে ট্রাই করে দেখতে পারো আয়নার সামনে দাঁড়ায়। সো হরাইজন্টাল লাইন্স হচ্ছে তোমার কাইন্ড অফ গ্রাউন্ড টু দা আর্থ, খুবই ট্রাঙ্কুইল একটা ফিল দেয়। সে জায়গায় তোমার ডায়াগোনাল লাইন আবার হচ্ছে একদম খুবই মুভমেন্ট শো করে, যেমন হচ্ছে তোমার এই যে ফর্মুলা ওয়ান। তো এখানে দেখতে পাচ্ছ যে ওদের হচ্ছে লোগোটা কিন্তু ডায়াগোনাল, কারণ হচ্ছে ওরা ফর্মুলা ওয়ান তো খুবই ফাস্ট রেসিং। তো ওই জিনিসটাই ওদের হচ্ছে ডায়াগোনাল লোগোর মাধ্যমে কিন্তু ওরা শো করছে। তোমার হচ্ছে এখানে যে বাইকের অ্যাড আছে দেখো, এটাও কিন্তু ওরা ডায়াগোনাল লাইন ইউজ করছে। টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলো লোগো আছে দেখো সবগুলোতেই হচ্ছে খুব ডায়াগোনাল লাইন ইউজ করছে। তো তারপর হচ্ছে তোমার এখানে একটা কার্ভ লাইন দেখতে পাচ্ছ যেটা হচ্ছে খুবই শ্যালো কার্ভ। এরপর আর একটা আছে যেটা খুবই ডিপ কার্ভ। দুইটা কিন্তু আসলে দুই ধরনের মিনিং। আমি তোমার যদি এক্সাম্পল দেখাই, ধরো হচ্ছে সেম টেক্সট, এটা এটা দুইটাই সেম টেক্সট, কিন্তু যখন তুমি হোলিস্টিক্যালি দেখতেছো দুইটা কি আসলে তোমার সেম ফিল দিচ্ছে? না আচ্ছা, যে গান পারো একটু কাইন্ডলি যদি শোনাইতে পারো তাইলে তারও বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে জিনিসটা। মানে দুইটার টোন কি সেম মনে হচ্ছে? না, দুইটা আলাদা আলাদা ধরনের অনুভূতি, মানে আলাদা আলাদা ভাবে শো হচ্ছে। হ্যাঁ, বিষয়টা আসলে তাই। মানে যখন তুমি শ্যালো কার্ভ ইউজ করো জিনিসটা খুবই কাম সুদিং লাগে, আর যখন তুমি হচ্ছে গিয়ে ডিপ কার্ভ ইউজ করবা দেখবা যে ওই জিনিসটা দেখতে খুবই অ্যাগ্রেসিভ এরকম লাগতেছে। তো এখানে দেখো যে সার্ফিং এর কয়েকটা পোস্টার আছে, তো দেখো খুবই ডিপ কার্ভ, মানে বোঝাই যাচ্ছে যে খুবই অ্যাগ্রেসিভ একটা কিছু। সো এতক্ষণ যা বললাম ডিজাইন এলিমেন্ট, এ নিয়ে কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু বলার আছে? আমার প্রতিটা সেগমেন্ট পর পরই একটা করে ডিসকাশন সেশন রাখছি যাতে হচ্ছে তোমরা তোমাদের থট গুলো বলতে পারো। কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারো। আচ্ছা, বলার না থাকলে সামনে আগাই। তো এরপর হচ্ছে তোমার শেপস। শেপসটা আসলে ডিজাইনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছ যে একটা ডিজাইন যার হচ্ছে পুরাটাই বিভিন্ন ধরনের শেপ দিয়ে, এক একটা শেপের আসলে বিভিন্ন মিনিং আছে। তো তুমি ব্রড যদি দুইটা ভাগ করি, তোমার শেপ গুলো বেসিক্যালি কিছু হচ্ছে জিওমেট্রিক শেপ, কিছু হচ্ছে অর্গানিক শেপ। জিওমেট্রিক শেপের মধ্যে তোমার হচ্ছে স্কোয়ার যে শেপ, এটা কিন্তু তোমার হচ্ছে স্ট্যাবিলিটি, রিজিডিটি, হেভিনেস, রিলায়েবিলিটি প্রকাশ করে। যেমন এখানে তোমার হচ্ছে ইউএনডিপির যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আছে, এগুলো দেখো ওরা কিন্তু প্রত্যেকটা হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে, কারণ এটা সিরিয়াস টপিক। এরপর যদি তুমি বিডাল লোগো দেখো যে হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, এটা কিন্তু তোমার হচ্ছে খুবই সিরিয়াস একটা অথরিটি বাংলাদেশ সরকারের। তো দেখো তাদের লোগোটাও কিন্তু হচ্ছে তোমার স্কোয়ার শেপের মধ্যে। এরপর হচ্ছে তোমার ভার্সিটির যে ফায়ার এক্সটিংগুইশারের যে এইগুলো বোর্ড গুলা, এগুলো দেখো এখানে কিন্তু হচ্ছে তোমার স্কোয়ার শেপ ইউজ করা হয়েছে। এরপর হচ্ছে তোমার
যে এই সার্কেল শেপ, এটা কিন্তু আবার হচ্ছে হ্যাপিনেস, সফটনেস, ইনোসেন্স এইগুলো প্রকাশ করে। এটা কিন্তু আবার অত বেশি রিজিড না যতটা হচ্ছে গিয়ে তোমার স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল এই টাইপের শেপ গুলা রিজিড। এটা কিন্তু কাইন্ড অফ একদম হ্যাপি ফিলিং দেয়। এইখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলা সার্কেল আছে, সার্কেল দেখলে কিন্তু একটু হ্যাপি হ্যাপি লাগে আমাদের। তো এখানে দেখতেছো কিছু ফেস্টিভ্যালের পোস্টার আছে যেগুলো আছে তোমার সার্কেল শেপ দিয়ে ডিজাইন করা। এরপর হচ্ছে ট্রায়াঙ্গেল। তো তোমার হচ্ছে স্কোয়ার, স্কোয়ার বলো আর হচ্ছে সার্কেল বলো, এই দুটা সে ট্রায়াঙ্গেলটা আলাদা হচ্ছে। ট্রায়াঙ্গেলের কিন্তু হচ্ছে তোমার ডিরেকশন দেওয়ার ক্যাপাসিটি আছে, যেটা হচ্ছে বাকিগুলোর নাই। এছাড়া তোমার হচ্ছে ট্রায়াঙ্গেল শার্পনেস, গাইডেন্স, ব্যালেন্স এগুলো শো করে। তো এখানে দেখতে পাচ্ছ যে এক্সিট যে সাইনেস, এখানে কিন্তু তোমার হচ্ছে সার্কেল মানে ট্রায়াঙ্গেল দিয়ে তোমার হচ্ছে ডিরেকশনটা দেখানো হয়েছে। এছাড়া বিভিন্ন এক্সিবিশন বা বিভিন্ন হচ্ছে গিয়ে ইভেন্টের পোস্টার দেখতে পাচ্ছ যে তুমি সার্কেলের ট্রায়াঙ্গেলের ইউজ। আর তোমার হচ্ছে যে অর্গানিক শেপ গুলো আছে এইগুলো আবার হচ্ছে গিয়ে মোর ফ্রিডম, নেচার, ফ্লো এইগুলো শো করে। এখানে তোমরা 4 রঙের লোগোটা দেখতে পাচ্ছ, ওরা কিন্তু হচ্ছে এখানে অর্গানিক একটা শেপ ইউজ করছে, অ্যাজ ওরা বোঝাইতে চাচ্ছে যে ওদের যে প্রোডাক্ট গুলো সেগুলো হচ্ছে অর্গানিক। তো এরপর হচ্ছে ঘরের বাজার বিড়ি, ওদেরটা দেখতে পাচ্ছ যে ওরাও কিন্তু অর্গানিক শেপ ইউজ করছে। তো শেপের আসলে বিভিন্ন ধরনের ইউজ, এখানে এটা হচ্ছে আমাদের ডিসিপ্লিনের একটা পোস্টার। তো এখানে কিন্তু শেপের মাধ্যমে আমাদের যে সুন্দরবন বা এই যে অঞ্চলের ডেল্টা সেটারে প্রকাশ করা হয়েছে। এরপর এটা হচ্ছে বিড়ার একটা পোস্টার, এটাতেও কিন্তু তোমার হচ্ছে শেপের মাধ্যমে মানে পুরো ডিজাইনটা একটা শেপের মাধ্যমে করা হয়েছে, বিভিন্ন ধরনের শেপ। তো আবার এই ইউনিভার্সিটি যে গত বছরের ক্যালেন্ডার, এটা দেখো, এটাও কিন্তু বিভিন্ন ধরনের শেপ আছে। বিশেষ করে যেহেতু এটা খুব ফর্মাল এবং রিজিড, সেই কারণে স্বাভাবিকভাবেই রেক্টেঙ্গুলার স্কোয়ার শেপ গুলো বেশি আসছে, রেদার অর্গানিক শেপ। সো এখানেও দেখতে পাচ্ছ যে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন গুলা কিন্তু হচ্ছে তোমার এই যে 3টা রেক্টেঙ্গেল আছে, এই 3টে রেক্টেঙ্গেল ছাড়া যদি হচ্ছে আমি ইনফরমেশন গুলো এখানে দিতাম, দেখতে যে হচ্ছে খুবই হ্যাপাজার্ড হয়ে যেত। তো সেই জায়গায় হচ্ছে তোমার যখন হচ্ছে বিভিন্ন লেয়ারের শেপ গুলো ইউজ করা হয়েছে, তখন কিন্তু ইজিলি জিনিসগুলো অর্গানাইজড হয়েছে। আদারওয়াইজ জিনিসগুলো কিন্তু গোলায় যেত একটা সাথে আরেকটা। তো তোমাদের কোনো কোশ্চেন বা কিছু বলার আছে? তোমরা যদি এঙ্গেজ নাও দেন কিন্তু সেশনটা অত বেশি। স্যার আমি হচ্ছে সার্কেলের মিনিংটা একটু মিস করে গেছিলাম, সার্কেল দ্বারা কি বোঝানো হয় যদি আরেকবার একটু বলতেন স্যার। সার্কেল হচ্ছে তোমার হ্যাপিনেস, ফ্লুইডিটি এইসব প্রকাশ করে, মানে তোমার স্কোয়ার, বাট স্কোয়ার যেমন হচ্ছে তোমার স্টেবিলিটি প্রকাশ করে, ট্রায়াঙ্গেল হচ্ছে তোমার শার্প, তুমি ওরা ডিরেকশন দিতে পারে। তো সেই জায়গায় সার্কেল জিনিসটা হচ্ছে কি একটু মোর তোমার ফ্লেক্সিবল, মোর হচ্ছে গিয়ে তোমার হ্যাপিনেস শো করে। বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। স্যার, অর্গানিক শেপ গুলো আচ্ছা, কি আমাকে ভাইয়া বললেই হবে, আমি স্যার না। অর্গানিক শেপ গুলো কি বিভিন্ন ধরনের কি নির্দিষ্ট, নাকি আমরা আমাদের পছন্দ মতন বানাই নিতে পারি? অর্গানিক তোমার হচ্ছে গিয়ে জিওমেট্রিক, মানে তোমার নেচারে তুমি যাই দেখো কোনোটাই কিন্তু তোমার হচ্ছে একটা আর একটার মতো না। মানে আল্লাহ পৃথিবীর তো ওইভাবেই বানাইছে যে হচ্ছে একটা জিনিস সাথে আরেকটা জিনিস কোনো সময় হুবহু মিলবে না। তো অর্গানিক জিনিসটা তোমার হচ্ছে নেচার থেকে ইন্সপায়ার্ড। তো সেক্ষেত্রে এই জিনিসটার কোনো মানে যেমন স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল এইগুলো যেমন ফিক্সড জিওমেট্রি। তো আর তোমার অর্গানিক শেপ যেগুলো, এগুলো তখন ফিক্স জিওমেট্রি না, এগুলো তুমি হচ্ছে তোমার মতো করে যেভাবে মানে তোমার কাছে ভিজুয়ালি সুদিং হয়। এখন তুমি একটা জিনিস ড্র করলে সবসময় ভালো হবে জিনিসটা ওরকম না। মানে আমরা যারা ডিজাইন ফিল্ডে আছি, ধরো একটা জিনিস হয়তো 10 বার দাগানোর পরে আমাদের কাছে পারফেক্ট রেজাল্টটা আসে। তো এটা হচ্ছে তোমার ফিক্স কিছু না, কিন্তু তোমার নিজে একটু ট্রায়াল এন্ড এরর দাগায় দেখতে হবে যে তোমার কোনটা, তুমি যে ডিজাইনটা করতেছো ওর সাথে পারফেক্টলি যাচ্ছে। কিন্তু এরকম ফিক্সড আসলে নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তো এরপর হচ্ছে আইকনস। আইকনস হচ্ছে কি তোমার অনেক সময় আমরা
ইউজ করি যাতে একটু মানে আমাদের যে ইনফরমেশন গুলো একটু ইন্টারেস্টিং হয়। তো এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে একটা ইনফোগ্রাফিক, যেটা হচ্ছে আইকনের মাধ্যমে একটু ইন্টারেস্টিং করা ট্রাই করা হয়েছে। তো পরে এই এক্সাম্পলটা একটু ভালোভাবে বুঝতে পারবা যে হচ্ছে যে ধরো আমরা যদি আমাদের প্রেজেন্টেশনে জাস্ট বুলেট পয়েন্ট ইউজ করি, রেদার ওপসে যদি আমি হচ্ছে আইকন ইউজ করি, দেন জিনিসটা কিন্তু দেখতে লেস বোরিং লাগে, একটু ইন্টারেস্টিং লাগে। তোমাদের কাছে কি মনে হয় যে দুটোর মধ্যে কোনটা ভালো লাগতেছে দেখতে? একজন চ্যাট বক্সে বলছে যে আইকন যেটা আছে ওটা, হ্যাঁ অ্যাকচুয়ালি ওটাই হওয়ার কথা। তো আইকন ইউজ করার ক্ষেত্রে আমার যে টিপস থাকবে তোমাদের প্রতি যে হচ্ছে কনসিস্টেন্ট থাকা। মানে তুমি যদি হচ্ছে গিয়ে স্ট্রোক টাইপ ইউজ করো তখন সবগুলো স্ট্রোক ইউজ করবা, যদি ফিল ইউজ করো সবগুলোই ফিল ইউজ করবা। মানে এমন না যে একটা তুমি স্ট্রোক ইউজ করলে আর একটা ফিল ইউজ করলে, দেন দেখতে কিন্তু আরো মানে হ্যাভাজার্ট লাগবে দেখতে। তো এখন হচ্ছে আইকন কোথায় পাবো, এই জন্য আমার আমার যেটা খুবই পার্সোনালি পছন্দের সেটা হচ্ছে flaticon.com। এই ওয়েবসাইটে গেলেই তোমরা হচ্ছে মানে হাজার হাজার আইকন পাবো, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো এরপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট টেক্সট। এখন টেক্সট বুঝতে গেলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি বলতে হচ্ছে যে আমাদের যে টেক্সট গুলা, এগুলোর যে অ্যাপিয়ারেন্স কিরকম, বা হচ্ছে এগুলা মানে অ্যাকচুয়ালি বাস্তবে কিভাবে ওয়ার্ক করে টেক্সট গুলো, মানে টেক্সটের কারণে আমাদের সাইকোলজিক্যাল যে পারসেপশন সেটা কিভাবে চেঞ্জ হয়, সেই জিনিসটা আসলে টাইপোগ্রাফিতে আলোচনা করব। তো হচ্ছে কি এটা মানে যদি আমি ইংরেজি ফন্টের কথা বলি, ইংরেজি ফন্ট দুই ধরনের মেইনলি, একটা হচ্ছে তোমার সেরিফ ফন্ট আর হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট। সেরিফ বলতে বোঝানো হচ্ছে তোমার এই যে আহ আমার কার্সারটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে তোমার মেইন যে লেটারের পরে যে হচ্ছে এক্সট্রা স্ট্রোকের মতো একটা অংশ, এইগুলোকে বলা হচ্ছে সেরিফ। তো সেরিফ ফন্ট নর্মালি হচ্ছে তোমার কালচারাল বা ক্লাসিক্যাল জিনিস বোঝাইতে হচ্ছে গিয়ে সেরিফ ফন্ট ইউজ করা হয়। দেখবে হচ্ছে পুরোনো দিনের জিনিসগুলোতে হচ্ছে সেরিফ ফন্টের ইউজটা বেশি। এছাড়া হচ্ছে তোমার কালচারাল বা ক্লাসিক্যাল বিভিন্ন ইভেন্টের পোস্টার বা প্রমোশনাল ম্যাটেরিয়ালস এ দেখবা সেরিফ ফন্টের ইউজটা বেশি। পত্রিকাগুলোতে বা বইতে দেখবা সেরিফ ফন্টটা বেশি ইউজ করা হয়। আর সান্স সেরিফ ফন্টটা হচ্ছে, সান্স মানে হচ্ছে নাই, হ্যাঁ। তো যখন হচ্ছে গিয়ে এই স্ট্রোক গুলা উধাও হয়ে যাবে তখন হচ্ছে ওটাকে বলে সান্স সেরিফ ফন্ট। তো ডিজিটালি আমরা যখন কোনো কিছু প্রেজেন্ট করি তখন হচ্ছে গিয়ে সেরিফ ফন্ট থেকে সান্স সেরিফ ফন্টটা আমাদের মানে ইজিলি রিডেবল। মানে তখন তো আমার ফোনের ছোট স্ক্রিনে অথবা ল্যাপটপের স্ক্রিনে দেখবো, তখন হচ্ছে ওই সান্স মানে সেরিফ ফন্ট যেগুলো, সেরিফ ফন্ট গুলো হচ্ছে সান্স সেরিফ ফন্ট গুলো রিডেবিলিটিটা বেশি। এরপর হচ্ছে ডিসপ্লে ফন্ট, এটা হচ্ছে বিশেষ ধরনের ফন্ট। এটা সেরিফ ফন্ট না সান্স সেরিফ ফন্ট না, এটা হচ্ছে ধরো মানে সেরিফ ফন্ট সান্স সেরিফ ফন্ট দুটোই তো খুবই রেগুলার টাইপ ফন্ট। তো যখন হচ্ছে আবার একটু ইন্টারেস্ট অ্যাড করার জন্য ফন্ট গুলো নিয়ে বিভিন্ন ধরনের ধরো এক্সপ্লোরেশন করে, তো ওইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লে ফন্ট। তো ডিসপ্লে ফন্টের মধ্যে স্ক্রিপ্ট ফন্ট আছে, ব্ল্যাক লেটার আছে, অল ক্যাপস আছে। তো এখানে আর একটা সাজেশন হচ্ছে গিয়ে তোমার ডিসপ্লে ফন্ট কিন্তু বেশি অ্যামাউন্টে তুমি যখন ইউজ করতে যাবে তখন কিন্তু জিনিসটা ভালো লাগবে না বা রিডেবল হবে না। কিন্তু যখন স্মল অ্যামাউন্ট অফ টেক্সট থাকবে তোমার, যেমন এখানে শুধু ইয়োগা লেখাটা বা এখানে হচ্ছে ব্যাটল অফ দ্য ব্যান্ডস, খুবই অল্প সংখ্যক লেখা, তখন তুমি ওইখানে হচ্ছে এই স্পেশাল যে তোমার ফন্ট গুলো আছে ডিসপ্লে ফন্ট, এইগুলো তখন ইউজ করতে পারো। কিন্তু দেখো যে বাকি যখন বেশি টেক্সট তখন কিন্তু ওইগুলো তোমার এখানে এখানে ক্ষেত্রে যেমন সানসেরিফ ফন্ট ইউজ করছে। এই যে এখানে আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে এই যে একটা ডিসপ্লে ফন্ট যখন হচ্ছে আমি অনেক বড় লং টেক্সটের জন্য লিখছি, তখন কিন্তু তোমরা আসলে এখানে কিছু মানে ওইভাবে ইজিলি পড়তে পারতেছো না। রেদার সেরিফ ফন্ট বা সান সেরিফ ফন্ট লিখলে তখন রিডেবল হচ্ছে। তো হচ্ছে বিভিন্ন ধরনেরই আসলে তোমার ডিসপ্লে ফন্ট আছে। তো এই যে এখানে ধরো আবার স্টপ লেখা, তো এটা দেখে তোমাদের কি মনে হয়, থামবে? না না ভাই। স্যার। আসলে এটা হচ্ছে তোমার প্রপার মেসেজটা মানে দিচ্ছি না। রেদার যখন আমি বোল্ড
একটা ফন্ট দিচ্ছি বোল্ডলি, এটা তো ভাই তারপর হচ্ছে এই যে একটা ধরো একটা বেবি শপের ব্যানারে যদি এরকম লেখা থাকে, এটা কি তোমাদের কাছে কি মনে হচ্ছে, কেমন লাগবে? দুই টাইপের হবে না। রাইট। এটা কিন্তু আবার হচ্ছে তোমার বেবি শপের যে মানে মনে হচ্ছে যে বেবি শপ আসলে। তো ফন্ট যখন তোমরা ইউজ করবা তখন হচ্ছে এখানে বিভিন্ন কম্বিনেশনে ইউজ করতে পারো, যেমন রেগুলার ফন্টের সাথে ইটালিক ফন্ট, কালার কমপ্লিমেন্টারি ইউজ করতে পারো, অল ক্যাপস এর সাথে তোমার হচ্ছে গিয়ে লোয়ার কেস ইউজ করতে পারো। এরপর হচ্ছে যেটা টেক্সটের হায়ারার্কি, মানে তোমার হচ্ছে গিয়ে চোখটা কোনখান থেকে কোনখানে যাবে ওই জিনিসটা হচ্ছে তোমার হায়ারার্কি মেইনলি। ধরো হচ্ছে গিয়ে এইখানে সবার আগে কোন টেক্সটটাতে চোখ করতেছে তোমাদের? নেম। তারপরে বোল্ড করা যেগুলো এগুলো আর কি। হ্যাঁ, তো এখানে যখন আমি এটা ডিজাইন করছিলাম তখন ওইটা মাথা রেখেই করা, যে হচ্ছে প্রথমে আমার নামটা দেখবে, তারপর হচ্ছে আমি কোন কোন অর্গানাইজেশনে কাজ করছি সেগুলো দেখবে, দেন হচ্ছে ওইগুলো আমার পজিশন যেগুলো ছিল ওইগুলো দেখবে। তো এখানে কিন্তু আমি হচ্ছে জাস্ট কালার এবং হচ্ছে গিয়ে তোমার থিকনেস এই দুটো নিয়ে কাজ, ফন্ট কিন্তু এখানে সবগুলোই সেম ফন্ট। হ্যাঁ, জাস্ট হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্সটা আছে কালারে, ডিফারেন্সটা আছে তোমার থিকনেসে। তো এর মাধ্যমে কিন্তু আমি আমার যে হচ্ছে টেক্সটের হায়ারার্কি সেটা ক্রিয়েট করছি। তো এরপর হচ্ছে তোমাদের ওই যে শুরুতে যেটা বললাম যে হচ্ছে আমাদের মানে এই কে হচ্ছে যদি মানে বর্তমান এই বলতেছি, কারণ বর্তমান টাইমে অনেকটাই হচ্ছে গিয়ে ধরো নর্মাল যারা প্রফেশনাল ডিজাইনার না তারা হচ্ছে এর উপর ডিপেন্ডেন্ট। তো এই কে যখন তুমি হচ্ছে কোনো একটা জিনিস বোঝাতে যাবা তখন কিন্তু তোমার টার্মিনোলজি গুলো অন্তত জানা উচিত। তো এই কারণে তোমাদেরকে বলবো যে হচ্ছে এই সেশনে বিশেষ করে আমি যে টার্ম গুলো ইউজ করতেছি এগুলো একটু নোট রাখো বা মনে রাখো, তাইলে হচ্ছে তোমার আহ যখন এই কে প্রম্পট দিবা বা হচ্ছে তুমি নিজে ডিজাইন করতেছেন আর একজনকে দিয়ে করাচ্ছ, তারা যখন বোঝাতে যাবা জিনিসটা ইজি হবে কম্পারেটিভলি। তো এই লিডিং জিনিসটা হচ্ছে গিয়ে তোমার দুইটা যে লাইন আছে তোমার টেক্সটের ওর মাঝে যে গ্যাপটা এটাকে বলে লিডিং। তুমি যখন হচ্ছে এআই কে বা অন্য একজন ডিজাইনারকে বলবা যে লিডিংটা বাড়াতে বা কমাতে, তখন কিন্তু সে ইজিলি বুঝতে পারবে যে হচ্ছে ভিতরের গ্যাপটা হচ্ছে স্পেসের যে গ্যাপটা সেটা হচ্ছে কমাতে হবে না বাড়াইতে হবে। সো তোমার লিডিং কম বেশির মাধ্যমে কিন্তু তোমার হচ্ছে মানে হায়ারার্কি ক্রিয়েট করা যায়। যেমন হচ্ছে এখানে কিন্তু তিনটা প্যারা বোঝা যাচ্ছে, কারণ কি, কারণ হচ্ছে এই যে ভিতর মানে ইন্টারনাল যে গ্যাপটা সেটা কম, কিন্তু হচ্ছে দুইটা প্যারার মধ্যে যে গ্যাপ সেটা কিন্তু আবার বেশি। তো এর মাধ্যমে অনেক সময় তোমার ভিজুয়াল হায়ারার্কি ক্রিয়েট করা যায়। তো লিডিং হচ্ছে কি তোমার যেটা বললাম যে দুইটা লাইনের মধ্যে গ্যাপ, আর কার্নিং হচ্ছে কি দুইটা লেটারের মধ্যে গ্যাপ। এইটা একটু মাথায় রেখো যে লিডিং হলো দুইটা লাইনের মধ্যে গ্যাপ, আর কার্নিং হচ্ছে দুইটা লেটারের মধ্যে গ্যাপ। তো তুমি যখন ফন্ট ইউজ করবা সেক্ষেত্রে হচ্ছে ডেফিনেটলি প্রপার জায়গায় প্রপার টাইপের ফন্ট ইউজ করবে। যেমন আগে দেখাইছি যে হচ্ছে স্টপটা যদি আমি এখন হচ্ছে স্ক্রিপ্ট ফন্টে লিখি দেন ওই জিনিসটা সুইটেবল না, আবার যদি আমি বেবি শপ হরর টাইপ ফন্টে লিখি ওটাও সুইটেবল না। তো এরকম আসলে দেখতে দেখতে বা ডিজাইন করতে করতে এই সেন্সটা গ্রো করবে যে কখন কোনটা ইউজ করবা। যেমন এখানে সেলস রিপোর্টে খুব ফর্মালটা ফন্ট ইউজ করছে, আর এখানে ধরো একটু মোর ক্যাজুয়াল। আবার এখানে ইনভাইটেশন কার্ডে একদম স্ক্রিপ্ট লেটার। এখন আমি যদি স্ক্রিপ্ট লেটারে সেলস রিপোর্ট লিখতে যেতাম জিনিসটা দেখতে কিন্তু তোমার হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগতো। তো বাংলা ফন্টের ক্ষেত্রেও ধরো হচ্ছে একটা রেগুলার ফন্ট যেমন আছে তেমন হচ্ছে কি আবার বাংলার মধ্যেও তোমার ডিসপ্লে ফন্ট আছে। আবার ডিসপ্লে ফন্ট তো অনেক সময় আমরা ডিজাইন করার সময় মডিফাই করি। তখন এইখানে ধরো হচ্ছে এটাও একদম ফর্মাল ফন্ট তা না, তবে বডি ফন্টের জন্য বডি টেক্সটের জন্য ঠিক আছে। আবার এই যে টাইটেলটা এটা কিন্তু তোমার ডিসপ্লে ফন্ট, এবং ডিসপ্লে ফন্টের পরবর্তীতে আবার হচ্ছে মডিফাই করে আমাদের ইভেন্টের যে থিম ওই থিমে করে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের মেইনলি যে মানে ইনফরমেশন গুলা সেগুলো হচ্ছে রেগুলার ফন্টেই দেওয়া, শুধু হচ্ছে জাস্ট আমাদের যে মানে টাইটেলটা যেটা খুবই
স্মল অ্যামাউন্ট অফ টেক্সট, ওইটা হচ্ছে তোমার ডিসপ্লে ফন্ট ইউজ করা, এটা ক্ষেত্রে সেম। তো এখন হচ্ছে ফন্ট কোথায় পাবো? ইংলিশ ফন্ট তো নর্মালি বাই ডিফল্ট আমাদের ল্যাপটপ পিসিতে ইনস্টল করা থাকে বা সার্চ দিলে পাওয়া যায়। তো বাংলা ফন্ট কোথায় পাবো এটার জন্য মানে অনেকগুলো সাইট আছে, তবে আমার পার্সোনাল পছন্দ হচ্ছে লিপিঘর। তোমরা হচ্ছে লিপিঘর.com ওয়েবসাইটে গিয়ে তোমাদের ইচ্ছে মতো বাংলা ফন্ট ডাউনলোড করতে পারো। এই রিসোর্স গুলো একটু হচ্ছে তোমার নোট করে রাখো, কাজে লাগবে ভবিষ্যৎ। এরপর হচ্ছে টেক্সচার। টেক্সচার জিনিসটা হচ্ছে তোমার ডিজাইনটাকে একটু বেশি ডিটেল করার জন্য। ধরো হচ্ছে শুধু যদি আমি কালারটা ইউজ করতাম জিনিসটা দেখতে ফ্ল্যাট লাগে, তো সেই জায়গায় টেক্সচার ইউজ করলে যে একটু ডেপথটা বাড়ে বা হচ্ছে তোমার ডিটেলটা আসে। বিভিন্ন ধরনের তোমার টেক্সচার আছে যেটা হচ্ছে তোমার ডিজাইনের সাথে ই করে তুমি ইউজ করবা। তো এরপর যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে তোমার ভাই, কালার আপনি কেবলমাত্র যে টেক্সচার গুলো দেখালেন এগুলো কি ক্রিয়েট করাই থাকে নাকি আপনি মানে ক্রিয়েট করেছেন এগুলো? আচ্ছা, এটা যেটা হচ্ছে যে তোমার এজ এ গ্রাফিক ডিজাইনার সবই তোমার নিজের করতে হবে, এটা আসলে নেসেসারি না। আর এটা আসলে মানে আহ, ইও না, তোমার ফিজিবলও না যে তুমি নিজে সব করবা। তো এই ক্ষেত্রে তোমার ওই যেমন ফন্টের জন্য বললাম লিপিঘর, ইসের তোমার হচ্ছে আইকনের জন্য বললাম flaticon.com, এরকম হচ্ছে আরো তোমার টেক্সচার বা এই টাইপের ভিজুয়াল এলিমেন্টস এর জন্য freepik.com নামে একটা ওয়েবসাইট আছে, এটা যেটা আমি পার্সোনালি ইউজ করি। আরো অনেক ধরনের ওয়েবসাইট আছে বা সার্চ দিলেও তুমি পাবা। তো টেক্সচার মেনলি আসলে আমরা ওইভাবে নিজেরা জেনারেট করি না, যদি না ধরো হচ্ছে খুবই স্পেশাল কোনো ইভেন্ট হয় বা ওর জন্য কাস্টমাইজ টেক্সচার লাগবে। এমনি নর্মাল ডিজাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে ওটা বিভিন্ন জায়গা থেকে সোর্স করি। তো এরপর হচ্ছে গিয়ে কালার থিওরি। সো কালার তো এখানে দেখতে পাচ্ছ প্রাইমারি তিনটে প্রাইমারি কালার মিলে সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার গুলো থেকে টারশিয়ারি কালার। তো হচ্ছে প্রতিটা কালারে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ইমোশন শো করে। যেমন হচ্ছে তোমার ইয়েলো কালারটা কিন্তু হচ্ছে ধরো এক ধরনের, যদি পজিটিভ অর্থেই বলি, তো এটা কিন্তু ধরো খুবই মজাদার একটা কালার। দেখবা যে হচ্ছে বিভিন্ন স্যাটায়ার পোস্টার গুলা বা স্যাটায়ার যখন হচ্ছে আমি খুব হ্যাপিনেস শো করতে চাই সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ইয়েলো কালারটা অনেক ইউজ করা হয়। যেমন ধরো থসবেন কিউ বা ইয়ার কি, এই টাইপের যে স্যাটায়ার ভিত্তিক যে পেজ গুলো আছে দেখবে ওদের কালার গুলো ম্যাক্সিমাম ইয়েলো। সো এরপর হচ্ছে রেড কালারটা তো তোমার হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইভাবেই খুবই ইম্পর্টেন্ট। রেডটা যেমন পাওয়ার, সিকিউরিটি, স্পিড, কারেজ, এক্সাইটমেন্ট শো করে, আবার একই সাথে ডেঞ্জার, অ্যাগ্রেশন, পেইনও শো করে। তো রেড কালার শুনলে তুমি মানে একটা ব্র্যান্ডের নাম বলো তো যেটা হচ্ছে গিয়ে রেড কালার। লরিয়াল। তারপরে তো এখানে যেমন আমি হচ্ছে এক্সাম হিসেবে টেক রাখছি যে হচ্ছে ওরা কিন্তু আহ, তো এরপর হচ্ছে তোমার যে ব্লু কালার হচ্ছে ট্রাস্ট, ইন্টেলিজেন্স, সেরেনিটি, কামনেস শো করে, আবার হচ্ছে নেগেটিভ অর্থে স্যাডনেস, ডিপ্রেশন শো করে। অনেক সময় টক্সিক বুঝাইতে তোমার হচ্ছে ব্লু কালার ইউজ করা হয়, কিন্তু মোস্টলি যদি আমরা পজিটিভ দিকটাই ধরি এটা হচ্ছে ধরো ট্রাস্ট, ইন্টেলিজেন্স, সেরেনিটি, কামনেস বুঝাইতে ইউজ হয়। তো দেখবা যে হচ্ছে ইন্টারন্যাশনালি রিনাউন্ড যেসব এমএনসি গুলো আছে ওদের কালার গুলা মোস্টলি হচ্ছে ব্লু। বিশেষ করে তোমার হচ্ছে ফিনান্সিয়াল যেসব অর্গানাইজেশন আছে যেমন হচ্ছে তোমার যে ভিসা, বেশিরভাগ ব্যাংক, বিমা, এই টাইপের প্রতিষ্ঠানগুলো, ওদের দেখবা যে হচ্ছে কালার গুলো মোস্টলি ব্লু, অ্যাজ ওরা হচ্ছে ট্রাস্ট শো করতে চায়। সো এরপর হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ কালারটা কিন্তু অনেক ক্ষেত্রে তোমার খুবই এনার্জেটিক একটা কালার, মানে দেখলেই মনে হয় যে শরীরে এনার্জি চলে আসছে, তোমার ইউথনেস, প্লেফুলনেস, এইগুলা বোঝাইতে তোমার হচ্ছে অরেঞ্জ কালারটা মোস্টলি ইউজ করা হয়। তো এখানে যেমন হচ্ছে তোমার ফান্টা হচ্ছে ওদের ব্র্যান্ড কালার হিসেবে অরেঞ্জ নিচে ওরা
বোঝাতে চাচ্ছে যে এটা খেলে খুবই এনার্জেটিক লাগবে। তো ওই যে আমাদের একটা খুবই ফ্ল্যাগশিপ ইভেন্ট আছে প্রোডাক্ট ক্লাবের, টকিং টাইটান্স কিন্তু আমরা হচ্ছে অরেঞ্জ কালারটা ইউজ করি। অ্যাস এখানেও আমরা কালার শো করতে চাচ্ছি যে হচ্ছে আমি খুবই কনফিডেন্টলি কথা বলবো। গ্রিন কালারটা তো সবাই জানো, খুবই ফ্রেশনেস, ন্যাচারাল জিনিস মানে বোঝাইতে গ্রিন কালারটা ইউজ করা হয়। ভায়োলেট কালারটা তোমার হচ্ছে বিশেষ করে মোস্টলি হচ্ছে স্পিরিচুয়াল ডিজাইনে মোস্টলি ভায়োলেট কালারটা ইউজ করা হয়। পিঙ্ক কালারটা আবার হচ্ছে তোমার হ্যাপিনেস, লাভ এগুলা প্রকাশ করে। হোয়াইট কালারটা আবার হচ্ছে তোমার মোস্ট বেশি সফিস্টিকেটেড, তো এটা তোমার হচ্ছে সিম্পলিসিটি, পিওরনেস আর ক্লিনলিনেস বোঝাইতে ইউজ হয়। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার হোয়াইট, ব্ল্যাক এবং অ্যাশ, এই তিনটা কালার আছে তোমার নিউট্রাল কালার। এগুলো আসলে মানে তুমি যখন ডিজাইন করবা দেখবা যে হচ্ছে সব কালারের সাথে এগুলো আসলে ইউজ করা লাগে, আদারওয়াইজ ডিজাইন অনেক বেশি chaotic হয়। এতে তার তুমি যদি ডিজাইনটাকে আই সুদিং রাখতে চাও, যে আমি পরে হচ্ছে আমার চোখে ব্যথা লাগবে না, তখন হচ্ছে নিউট্রাল কালার গুলা মোস্টলি ইউজ করা ভালো। ব্ল্যাক কালারও একটা নিউট্রাল কালার, যেটা হচ্ছে পজিটিভ অর্থে খুবই এলিগেন্স। ধরো হচ্ছে বিশ্বের যে লাক্সারিয়াস ব্র্যান্ড গুলো ওদের দেখবা যে অনেক ক্ষেত্রে গোল্ডেন কালার ইউজ করে, বা অনেকে আবার হচ্ছে মানে অনেকগুলা ভালো ভালো ব্র্যান্ডে দেখবা যে ওদের হচ্ছে ব্র্যান্ড কালার হিসেবে ব্ল্যাক ইউজ করে এলিগেন্স শো করার জন্য। আবার নেগেটিভলি তোমার হচ্ছে শো বোঝানোর জন্য ব্ল্যাক কালার ইউজ হয়। তো কালার বুঝতে গেলে তোমার কয়েকটা টার্ম বুঝতে হবে, সেটা হচ্ছে হিউ, স্যাচুরেশন এবং ভ্যালু। হিউ এটা হচ্ছে কালারেরই একটা সিনোনিম আর কি। তো এখন হচ্ছে ধরো একটা কালার, স্যাচুরেশন হচ্ছে এটার ঘনত্বটা কি কম নাকি বেশি, আর ভ্যালু হচ্ছে এটা কি কতটা ডার্ক বা কতটা লাইট। তো এই তিনটা জিনিস হচ্ছে যদি যদি তুমি বুঝতে পারো দেন তুমি কালার অনেক ভালো বুঝতে পারো। বা হচ্ছে তুমি যখন হচ্ছে গিয়ে বিভিন্ন কালার চেঞ্জ করবা ইসে যখন ডিজাইন করার সময়, তখন হচ্ছে গিয়ে এই তিনটা প্যারামিটারই তোমার চেঞ্জ করতে হয় মোস্টলি। তো এরপর হচ্ছে বিভিন্ন কালার ফর্মুলা আছে, যদিও এইগুলা আসলে মানে প্রাথমিকভাবে কালার ফর্মুলা দিয়ে তুমি কালার প্যালেট জেনারেট করা ডিফিকাল্ট। তাও আমি বলতেছি যে তোমার হচ্ছে মনোক্রোমাটিক কালার হচ্ছে একটা কালারই বিভিন্ন শেড। এটা তোমাদের জন্য, তোমরা যারা নতুন ডিজাইন করবা শুরু করবা তাদের জন্য এই মনোক্রোমাটিক কালারটা সেফ। এই অর্থে সেফ যে হচ্ছে তুমি ধরো অন্য যে কোনো স্কিম ইউজ করলে চান্স আছে যে তুমি এই জিনিসটা মাখাবা, কিন্তু মনোক্রোমাটিক কালার হচ্ছে তুমি মাখানোর চান্স কম, অ্যাজ এটা হচ্ছে সেম কালারেরই বিভিন্ন শেড, কখনো ডিপ মানে কখনো ডার্ক কখনো লাইট। অ্যানালগ হচ্ছে তোমার কালার হুইল। কালার হুইলের সাথে কি তোমরা পরিচিত? একটু রেসপন্স করো তো। কালার হুইল, হ্যাঁ, পরিচিত। আচ্ছা, অনেকেই পরিচিত। ভাই আরেকবার যদি একটু বলতেন ভালো হতো। কালার হুইল, জি। আচ্ছা কালার হুইল হচ্ছে তোমার যে কালার গুলো আছে এইগুলোর হচ্ছে একটা সার্কেল, যেটা হচ্ছে ধরো এর হচ্ছে তিন দিকে হচ্ছে তোমার তিনটা প্রাইমারি কালার, এর মাঝে হচ্ছে সেকেন্ডারি আর হচ্ছে টারশিয়ারি কালার গুলো। তো এটা হচ্ছে মানে সিকুয়েন্সিয়ালি একটার পরে আর একটা আসে। তো এই কালার হুইলটা এটা ওয়ার্ল্ড ওয়াইড সেম, মানে তুমি কালার হুইলে ডিফারেন্স পাবা না, বাংলাদেশে যেমন অন্য দেশে সেম, বা তুমি ইলাস্ট্রেটরে গেলে যাবে যে কালার হুইল পাবা, ফটোশপে সেম কালার হুইলই পাবা। এটা তোমার হচ্ছে একটা ফিক্সড হুইল, এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড সেমই। তো এটা হচ্ছে আমাদের ডিজাইনের মানে কালার বোঝার সুবিধার্থে তোমার তৈরি। যেমন হচ্ছে তুমি যদি কালার এখানটা যেমন খুবই ব্রাইট, আস্তে আস্তে হচ্ছে গিয়ে একদিকে আসবা কুল কালার, মানে তুমি হচ্ছে এটা যদি এখানে একটা লাইন টানি আমি, দেখবা হচ্ছে এই দিকটা হল ওয়ার্ম কালার, এই দিকটা হচ্ছে কুল কালার। আবার এইখান থেকে তুমি এইদিকে যত আসবে ইয়েলোর দিকে হয়ে গ্রিন, আবার গ্রিন থেকে হচ্ছে গিয়ে তোমার ব্লু হয়ে ভায়োলেট হয়ে আবার রেড। তো এগুলো হচ্ছে একটা তোমার সিকুয়েন্সিয়ালি আসে। তো মনোক্রোম হচ্ছে যে তোমার সেম কালারেরই বিভিন্ন ভেরিয়েশন, আর অ্যানালগাস হচ্ছে কালার হলে পরপর তিনটা কালার যদি তুমি নাও তখন হচ্ছে এটা অ্যানালগাস। যখন হচ্ছে একদম অপোজিট নাও দুই প্রান্তের, তখন হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি কালার। এটা মানে নর্মালি ধরো হচ্ছে
তুমি যখন কমপ্লিমেন্টারি কালার নিবে, নর্মালি হচ্ছে, নর্মালি না, সবসময় হচ্ছে একটা ওয়ার্ম কালার আসবে এবং একটা কুল কালার আসবে। স্টিল কমপ্লিমেন্টারি কালারটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার, মানে ট্রায়াঙ্গেলের মতো, যে হচ্ছে গিয়ে দুইটা, মানে মাঝে একটা ফাঁকা রেখে দুই পাশে দুইটা, এবং হচ্ছে যেটা ফাঁকা রাখলাম তার ঠিক অপোজিটটা। টেট্রারি কালার হচ্ছে একদম হচ্ছে 3 কর্নারে 3টা কালার, টেট্রারি হচ্ছে 4 কর্নারে 4টা কালার। তো কালার হুইল গুলো এইগুলো মানে আপাতত তোমাদের খুব ভালোভাবে না বুঝতে হবে, জাস্ট জেনে রাখো যে কতগুলো কালার স্কিম আছে। কালার ইউজ করার ক্ষেত্রে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কন্ট্রাস্ট। এই যে স্কিনটা দেখতে তোমাদের কাছে কেমন লাগতেছে? দেখতে অসুবিধা হচ্ছে। খুবই মনে হচ্ছে যে চোখ ব্যথা করবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে কালার কন্ট্রাস্টটা ভুল। এটা দেখতে কিন্তু অতটাও চোখ ব্যথা করতেছে না। এর কারণ হচ্ছে তোমার কালার কন্ট্রাস্টটা এখানে মোটামুটি ঠিক আছে। এই ডিজাইনটা দেখতে কেমন লাগতেছে? বেশি সুবিধার না ভাই। হ্যাঁ, সুবিধার না, কারণ এখানে হচ্ছে গিয়ে কালার কন্ট্রাস্ট খুব একটা ভালো না, আর হচ্ছে কনসিস্টেন্সির খুবই অভাব। বিভিন্ন ধরনের কালার কালার ইউজ করছে। এবার যখন হচ্ছে গিয়ে আমি এই যে আগে যেটা বললাম, নিউট্রাল কালার ব্ল্যাক, হোয়াইট এবং হচ্ছে অ্যাশ, এই কালার গুলো কিন্তু তোমার চোখে খুব একটা ডিস্টার্ব করে না, যেমনটা হচ্ছে তোমার অন্যান্য প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি যে কালার বলো ওরা করে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে জাস্ট আমি, আর যখন তুমি অনেকগুলো কালার অনেকভাবে ইউজ করবা, কখন কোনোটাতে ফোকাস ক্রিয়েট হয় না। কিন্তু যখন হচ্ছে তুমি অনেকগুলো নিউট্রাল কালারের মাঝে কিছু কালার ইউজ করো, তখন কিন্তু আবার ওই কালার গুলা তোমার চোখে পড়ে। তো এটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে একটা স্ক্রিনশট নিয়েছিলাম, যে হচ্ছে পিক কালার্স ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড। তো এটা আসলে পুরো পোস্ট আসলে এখানে নাই, এটা হচ্ছে ইনস্টাগ্রামে সার্চ দিলে পাবা, মানে হচ্ছে কিভাবে নেশা থেকে ইন্সপায়ার্ড হয়ে, যেমন তোমার নেটফ্লিক্স এর যে লোগোটা, এর কালার তো রেড, এই রেডটা কোথেকে আসছে বলতে পারো? বা ওর পুরো স্কিনটা, তোমার হচ্ছে সিনেমা হলের যে হচ্ছে সিট গুলা, এগুলো হচ্ছে মেইনলি রেড কালার ছিল, স্কিনটা হচ্ছে ব্ল্যাক। তো ওইখান থেকে হচ্ছে নেটফ্লিক্স কালারটা পিক করছে ওদের। তো এরকম হচ্ছে অনেকগুলো ব্র্যান্ডে দেখবা যারা হচ্ছে নেশা থেকে ইন্সপায়ার হয়ে ওদের কালার গুলো সিলেক্ট করছে। এরপরে আর একটা ইম্পর্টেন্ট ডিজাইন এলিমেন্ট হচ্ছে তোমার ইমেজ অথবা ভিজুয়াল যেগুলো আছে। তো এর আগে যেমন কোশ্চেন করছে একজন, যে টেক্সচার গুলো কি আমরা নিজেরা জেনারেট করি কিনা, সেম হচ্ছে ইমেজ কি এখন আমরা, একজন গ্রাফিক ডিজাইনার আমি, ধরো এখন সব ছবি কি আমার পক্ষে তোলা সম্ভব? যতগুলো মানে ছবি আমার ডিজাইনে লাগবে, এটা অ্যাকচুয়ালি সেটা সম্ভব না যে সব ছবি আমি নিজে আহ তুলবো বা নিজে কালেক্ট করবো। তো সেই ক্ষেত্রে তোমার ইমেজের জন্য বিভিন্ন ধরনের স্টক ওয়েবসাইট আছে যেখান থেকে তুমি হচ্ছে ইমেজ গুলো কালেক্ট করতে পারো। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে তুমি মানে কোন ছবিটা সিলেক্ট করতেছো। যেমন হচ্ছে হাল প্রাইজের জন্য আমাদের টিমের একটা আমরা কভার পেজ ডিজাইন করছিলাম, যেটা হচ্ছে গিয়ে ব্লুম, যেটা মানে মেইন আইডিয়া ছিল যে হচ্ছে কিভাবে পথ শিশুদের দিয়ে হচ্ছে, মানে ওরা যে ফুল, অনেক সময় দেখা যায় না পথ শিশু ফুল বিক্রি করে, তো ওই জিনিসটারে হচ্ছে গিয়ে কিভাবে আর একটু অর্গানাইজড হইতে বা ওদের ওয়েলফেয়ারে কাজ করা যায়। তো সেই ক্ষেত্রে দেখো এখানে এমন একটা ইমেজ ইউজ করা হয়েছে যেটা আসলে দেখলেই মানুষ একটা হার্টটা টাচ করবে, যে একটা খুবই ইনোসেন্ট একটা বাচ্চা ফুল নিয়ে দাঁড়ায় আছে। তো এখানে আরো একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে কনটেক্সচুয়ালিটি, যে আমি কি রিলেট করতে পারতেছি কিনা। মানে এটা মানুষ স্বাভাবিক একটা সাইকোলজি, যখন হচ্ছে কি আমি আমার মতো কাউরে দেখি বা আমার আশেপাশে তার মতো দেখি, জিনিসটা আমি অনেক বেশি রিলেট করতে পারি। এটা ধরো আমি যদি এখন হচ্ছে বাইরের একটা ওয়েবসাইট থেকে বা মানে এই ছবিটা আমি ইউজ করতাম, দেন কিন্তু আমার মানে এটার সাথে আমি যতটা কানেক্ট করতে পারতেছি বা যতটা মনে হচ্ছে আমার নিজের একটা মানুষ, এই ছবিটার কিন্তু মনে হচ্ছে না। তোমাদের কি মনে হয়? আর তোমাদের কি মনে হয় যে এইটা তোমার কাছে বেশি রিলেটেবল লাগে নাকি এইটা বেশি রিলেটেবল লাগতেছে? ভাইয়া প্রথমটা। আগেরটাই বেশি রিলেটেবল। হ্যাঁ, অবশ্যই প্রথমটাই লাগার কথা। তো হচ্ছে গিয়ে তুমি যখন হচ্ছে বিভিন্ন ভিজুয়াল ইউজ করবা, তো
কি মানে ভিজুয়াল গুলো মেনলি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রাস্টার আর একটা হচ্ছে ভেক্টর। এটা নেক্সট দিন যখন হচ্ছে ডিজাইন টুল নিয়ে আলোচনা করব তখন আর একটু ডিটেইলে দেখাবো যে রাস্টার কি আর ভেক্টর কি। তো সংক্ষেপে যেটা বলে, রাস্টার হচ্ছে কি অনেকগুলো পিক্সেল, মানে নর্মালি আমরা ক্যামেরায় যে ছবিগুলো তুলি এগুলো হচ্ছে রাস্টার। আর যখন হচ্ছে আমরা ইলাস্ট্রেটর বা এই টাইপের টুলগুলো ইউজ করি, ইলাস্ট্রেশন করি, দেন ওটা হচ্ছে ভেক্টর। ভেক্টর হচ্ছে কি লাইন নিয়ে কাজ করে আর রাস্টার হচ্ছে পিক্সেল নিয়ে কাজ করে। তো দুইটার মধ্যে মানে ইউজের ক্ষেত্রে মেন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে তোমার রাস্টার ইমেজ তুমি একটা লেভেল পর ফেটে যাবে মাস্ট। মানে তুমি যদি ছোট সাইজের একটা ইমেজ বড় করে প্রিন্ট দিতে যাও দেখবা যে ওটা ফেটে পিক্সেল হয়ে গেছে। কিন্তু ভেক্টরের যে সুবিধা, তুমি হচ্ছে এটা যত বড়ই করো না কেন, স্কেল যত বড়ই আপ করো, এটা হচ্ছে আসলে যেহেতু লাইন হচ্ছে লাইন দিয়ে বাউন্ডেড, এটা হচ্ছে পিক্সেলিক হবে না। মানে তুমি যত বড়ই করো এটা সেমই থাকবে রেজলিউশন। তো হচ্ছে যখন পিকচার ইউজ করবা তখন হচ্ছে সেগুলো ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, কালার এগুলো একটু খেয়াল রাখা উচিত। তো যখন কোনো ইমেজ বা যখন কোনো ভিজুয়াল তোমার ডিজাইন অ্যাড করবা তখন অবশ্যই খেয়াল রাখবা যে ওটা যাতে শার্প হয়, ক্লিয়ার হয়, ও রেজুলেশন যাতে একদম বিদঘুটে অবস্থা না হয়। হ্যাঁ, এবং অবশ্যই জিনিসটা যাতে মেমোরেবল হয়, মানে র্যান্ডম একটা ইমেজ যাতে না হয়। একটা ইমেজের মধ্যে যেন অবশ্যই একটা মেসেজ থাকে। এই যে একদম একটা ইমেজ অনেকেই পাওয়ার পয়েন্ট ইউজ করে পাওয়ার প্রেজেন্টেশনের সময়, তো এরা আসলে জাস্ট একটা স্ট্রোক একটা ইমেজ, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ইমোশনও ক্যারি করতেছে না, কোনো মেসেজও ক্যারি করতেছে না। তো এই টাইপের জিনিসগুলা একটু অ্যাভয়েড করার ট্রাই করবা, যারা খুবই জেনেরিক। তারপরে আর একটা জিনিস অনেকেই করে যে হচ্ছে ধরো একটা কোম্পানির লোগো বা ভার্সিটির লোগো, অনেক অ্যাসাইনমেন্ট পেপার আমি দেখছি যে হচ্ছে এই বড় ছোট করতে গিয়ে জিনিসটা ডিস্টর্টেড করে ফেলে। অনেক সময় হচ্ছে রেজুলেশন নষ্ট হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা আসলে মানে এখানে সবাই তো ভার্সিটি স্টুডেন্ট, তো যখন সবারই প্রেজেন্টেশন সবসময় বানানো লাগে, অ্যাসাইনমেন্ট কভার বানানো লাগে, তো এই জিনিসগুলো একটু খুবই মানে কেয়ারফুলি খেয়াল করবো। মানে এটা তুমি কতটা সেন্সিটিভ এই জিনিসটা বোঝা যায়। তো ধরো তুমি যদি ভার্সিটির লোগো তোমার অ্যাসাইনমেন্টে বসাইতে গিয়ে চাপায় ফেলো, জিনিসটা কিন্তু মানে তোমার তোমার নিজের ইমেজ নষ্ট করবে। তো সে মানে সেক্ষেত্রে বা যে কোনো কোম্পানির লোক, বা ধরো তোমরা তো এখানে অনেকে বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করো, তো যখন এই লোগো বিশেষ করে লোগো যখন ইউজ করবা তখন ট্রাই করবা যাতে প্রপার ভাবে থাকে, জিনিসটা যাতে ক্লিন হয়, জিনিসটা যাতে হচ্ছে ডিস্টর্টেড না হয়। তো এটা ধর পাওয়ার পয়েন্টে যখন তুমি কাজ করতেছো বা ইলাস্ট্রেটর, ফটোশপ যে কোনো জায়গায় বলো, তো তুমি যদি হচ্ছে সাইড থেকে চাপাও তখন তো ওটা ডিস্টর্টেড হবে। এটা যখন ছোট বড় করা হয় অবশ্যই কিবোর্ডে শিফট চেপে দেন ছোট বড় করবা, কালকে এটা ভালোভাবে দেখাবো, তখন হচ্ছে ডিস্টরশনটা হয় না। তো যখন হচ্ছে গিয়ে তোমরা লোগো টোগো ডিজাইন করবা, ডেফিনেটলি ওটা ভেক্টর ফরম্যাটে ডিজাইন করবা, ওটা যাতে বিশাল আকারে প্রিন্ট দিলেও কোনো সমস্যা না হয়। তো ইমেজ যখন ইউজ করবা চেষ্টা করবা যে কন্টেক্সচুয়াল রিলেটেবল একটা ইমেজ ইউজ করতে, যেটা টপিকের সাথে অ্যালাইনড। তো এই পর্যন্ত তো অনেক কথাই বললাম। তোমাদের কারো কিছু শেয়ার করার আছে, কোন কোশ্চেন? একটু রেসপন্স করো, তোমার রেসপন্স করলে আসলে আমার সেশনটা কন্ডাক্ট করা সুবিধা হবে। আচ্ছা, একজন বলতেছে অল ক্লিয়ার। কারো কোনো বলার নাই? যে কোনো কিছু, এখানে কিন্তু কোনো মানে জাজমেন্টের কিছু নেই, বা তুমি এমন না যে তুমি একটা কোশ্চেন করলে আমি গুরুত্ব দিব না, বা তুমি এখানে তোমার মনে যত কিউরিসিটি আছে সবই শেয়ার করতে পারো। এটা তো ধরো কোনো ফর্মাল ক্লাস না, এখানে তো আমরা জাস্ট গল্পের মুডেই আছি। তোমরা যদি এঙ্গেজ হও তখন দেখবা যে এটার ক্লাস মনে হবে না বা সেশন মনে হবে না, গল্পই মনে হবে। কি কারো কোনো কিছু থট শেয়ার করার নাই? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাই আমি আসলে যখন কোনো ডিজাইন মাথা থেকে চিন্তা করি যে আমি একটা ডিজাইন বানাবো বা একটা লিফলেট তৈরি করব, তো সেখানে যে আমার কাছে যে এলিমেন্ট গুলো থাকে আমি যেগুলো মানে অর্গানাইজ করব ওর ভিতরে, তো এই অর্গানাইজটা করতে পারি না। আচ্ছা, এটা আমি নেক্সট টপিক আছে তোমার হচ্ছে কম্পোজিশন, তো ওইখানে আসলে এই জিনিসটা দেখাবো। তো আমরা নেক্সট টপিকে যাই। তো নেক্সট টপিকটাই তোমার কম্পোজিশন, ঠিক আছে? এটা খেয়াল করো।
কম্পোজিশন হচ্ছে অ্যাকচুয়ালি ধরো আমরা তো এতক্ষণ অনেক ধরনের ডিজাইন এলিমেন্ট নিয়ে কথা বললাম, টেক্সট, শেপ, ইমেজ, লোগো, অনেক কিছু। তো এখন হচ্ছে ওই জিনিসগুলো তো ইন্ডিভিজুয়ালি আলোচনা করছি এতক্ষণ। এখন এই জিনিসটা হোলিস্টিক যখন তুমি ডিজাইন করবা তখন সেটা কিভাবে করবা সেটাই এখন দেখাচ্ছি। তো হচ্ছে কতগুলো বেসিক ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এর মধ্যে একটা হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স কি? ধরো তুমি বাস্তবে হলো যে জিনিসগুলো আছে ওর একটা ওয়েট থাকে। তো সেম আমরা যখন ডিজাইন করি, ডিজাইনের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে ভিজুয়াল ওয়েট। তো যখন আমরা কোনো ডিজাইন করব তখন অবশ্যই চেষ্টা করব যে ওটা যাতে ভিজুয়ালি দেখতে এমন মনে না হয় যে আমার ডান সাইডটা অনেক বেশি ভিজুয়াল ওয়েট বেশি, বাম সাইডটা কম, বা বাম সাইডে বেশি ডান সাইডে কম। তো এটা চেষ্টা করব যে সবসময় একটা ব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করতে। এমন না দুই দিকে আমার সেম এলিমেন্টই লাগবে। যেমন এইখানে আমার হচ্ছে একটা ইমেজ আছে, এটা বাম দিকে, আর ডান দিকে কতগুলো টেক্সট আছে। তো কিন্তু ওভারঅল আমি যখন দেখবো যে ইমেজটার যে ভিজুয়াল ওয়েট আর এখানে টেক্সটের যে ভিজুয়াল ওয়েট দুটা মোটামুটি সেম, যার কারণে আমার এখানে দেখতে ব্যালেন্সড লাগতেছে। তো হচ্ছে অনেক সময় সেম টাইপের জিনিসও থাকতে পারে, আবার অনেক সময় ডিফারেন্ট। এই যে সেম যে এখানে হচ্ছে লোগোটার একটা ভিজুয়াল ওয়েট, এদিকে টেক্সটের ভিজুয়াল ওয়েট, দুটা কিন্তু দুটা ব্যালেন্স করতেছে। এরপর হচ্ছে সিমেট্রি। সিমেট্রি জিনিসটা হচ্ছে কি যে দুই দিকে আমার একদম সেম। তো এটা অবশ্য মানে সিমেট্রিক অলওয়েজ ব্যালেন্সডই থাকবে, কারণ এখানে দুই দিকে সেম টাইপের জিনিসই থাকবে। তো এখানে ব্যালেন্স না হওয়ার কোনো কারণ নাই। তো সিমেট্রিসিটি আসলে ইউজ করতে হলে একটু চিন্তা ভাবনা করে ইউজ করতে হয়, কারণ এটা হচ্ছে তোমার এনসিয়েন্ট যে জিনিসগুলো দেখবা, যে তাজমহল থেকে শুরু করে আগের যে রাজপ্রাসাদ গুলা ওইগুলা দেখবা যে মোস্টলি হচ্ছে মানে সিমেট্রিক্যাল। তো আমাদের মডার্ন টাইমে এসে আমরা আবার হচ্ছে সিমেট্রিসিটি একটু ইউজ করা কমাই দিছি, অ্যাজ সিমেট্রিক জিনিসটা দেখতে একটু আমাদের বোরিং লাগে। তার মানে এমন না যে তোমার সবসময় সিমেট্রিসিটি ইউজ করাটা ভুল। তো অনেক ক্ষেত্রে তোমার সিমেট্রিক জিনিসটাই তোমার হচ্ছে, যেমন এখানে দেখো যে এই জিনিসটা কিন্তু তোমার হচ্ছে তুমি যে তোমার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করো দেখবা যে দুইটা জিনিস এখানে কিন্তু দুইটা মানুষ দেখা যাচ্ছে, এবং হচ্ছে আবার যদি তুমি হলো গিয়ে এই অফ হোয়াইট কি কালার, এই কালারটাতে ফোকাস করো তখন দেখবা যে তুমি আবার একটা কঙ্কাল দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু খুবই কনসেপচুয়াল একটা পোস্টার, কিন্তু এটা সিমেট্রিক। তো নর্মালি হচ্ছে কি আমরা ডিজাইনের ক্ষেত্রে সিমেট্রিসিটিটা একটু অ্যাভয়েড করি, অ্যাজ মানে নর্মাল পোস্টারের ক্ষেত্রে সিমেট্রিসিটি ইউজ করতে গেলে ওটা বোরিং হওয়ার চান্সই বেশি। এরপর হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কিটা আমার পার্সোনালি খুবই পছন্দের। তো টেক্সটের ক্ষেত্রে যেমন দেখলা যে হচ্ছে বিভিন্ন ভেরিয়েশনের টেক্সট বিভিন্ন ভাবে তোমার চোখকে গাইড করে, সেম ডিজাইন এলিমেন্টের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে তোমার হায়ারার্কি খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে খুবই প্রমিনেন্ট একটা ডিজাইন প্রিন্সিপাল। যেমন এখানে তো অনেকগুলো মানুষ আছে, এর মধ্যে তোমার কোন মানুষটার দিকে চোখ যাচ্ছে বলো তো? ব্ল্যাক। এরপরে এখানে কোন সার্কেলটার দিকে চোখ যাচ্ছে? বড় সার্কেলটা। এখানে? ব্ল্যাক। এখানে? রেড। তো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু তোমার একটা জিনিস খুবই কমন, যে যে জিনিসটা একটু আলাদা আমাদের চোখটা কিন্তু ওর দিকেই যাচ্ছে। যেমন নর্মাল সেন্সে ব্ল্যাক থেকে রেড কালারটা খুব মানে অ্যাট্রাকটিভ, স্বাভাবিক। তোমার হচ্ছে মানে দুটো যদি একটা যদি রেড জিনিস থাকে ব্ল্যাক জিনিস থাকে, দেন রেডটাই বেশি ভিজিবল হওয়ার কথা। কিন্তু এখানে দেখো যে রেড সার্কেল আছে আমার 7টা, ব্ল্যাক আছে একটা, যার কারণে আমার কিন্তু অনেক মানে রেড অনেক ভাইব্রেন্ট একটা কালার হওয়া সত্ত্বেও আমার চোখটা কিন্তু যাচ্ছে ব্ল্যাকের দিকে। এবং ব্ল্যাক মানে এখান থেকে সার্কেলটা সরে যাওয়ায় যে স্পেসটা ক্রিয়েট হয়েছে, আমার কিন্তু ফোকাসটা এখানেই হচ্ছে, যার কারণে এখানে যে টেক্সটটা তুমি যখনই এই পোস্টারটা আমি ওপেন করছি তোমার চোখ ডেফিনেটলি এইখানটাতে যাওয়ার কথা। জি ভাই। তো যখন হচ্ছে আমরা কোন একটা জিনিসকে অনেক বেশি প্রায়োরিটি দিতে চাই, অনেক বেশি এমফাসিস করতে চাই, তখন হচ্ছে হায়ারার্কি খুবই ভালো একটা টুল। এখানে কিন্তু সেম তোমার হচ্ছে যে রেড সার্কেল যেটা ওটাই বেশি অ্যাটেনশন গ্রাব করতেছে। এরপর হচ্ছে অ্যাক্সিস এবং ডেটাম। অ্যাক্সিস এবং ডেটাম জিনিসটা হচ্ছে আমাদের অনেকগুলো জিনিস যখন থাকে তখন হচ্ছে এটা অর্গানাইজ করতে হেল্প করে। যেমন এখানে হচ্ছে অনেকগুলো ঘটনা প্রবাহ আছে যেগুলো হচ্ছে একটা লাইন যেটা অ্যাক্সিস হিসেবে কাজ করে আমার এখানে অর্গানাইজ করতে হেল্প করছে। আদারওয়াইজ
যখন আমি লাইনটা যদি সরাই দিতাম দেখতাম যে হচ্ছে জিনিসটা দেখতে খুব একটা মানে তোমার চোখটা ঠিকঠাক মতো ও গাইড করতে পারতো না। ডেটাম হচ্ছে গিয়ে তোমার অ্যাক্সিস তো হচ্ছে গিয়ে তোমার একটা লম্বা লাইন। যদি আমি তোমার বাস্তব একটা উদাহরণ দেই, যেমন খুলনা ইউনিভার্সিটি মেইন গেট থেকে অদম্য বাংলা পর্যন্ত একটা দেখবা যে টানা লম্বা রোড, ওরা হচ্ছে একটা অ্যাক্সিস। ওর বাম পাশে প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এরপর শহীদ মিনার, তারপর হচ্ছে এইদিকে ডান দিকে ধরো টিএসসি হচ্ছে, আবার এইদিকে বাম দিকে 2 নম্বর বিল্ডিং, ডান দিকে 1 নম্বর বিল্ডিং। তো জিনিসগুলো হচ্ছে তোমার বাস্তব লাইফেও দেখবা যে একটা অ্যাক্সিস তোমার হচ্ছে চলতে হেল্প করতেছে। এটা যদি এখানে আমি আমার বিভিন্ন ধরনের বিভিন্ন রোড যাইতে, জিনিসটা কিন্তু মানে আমাদের জন্য এখন যতটা হাঁটা চলা বা চেনা নতুন যারা আসছো তাদের জন্য যতটা ইজি হয়েছে বিভিন্ন জায়গায় অ্যাক্সেস করা, তো এই অ্যাক্সেসটা যদি না থাকতো দেখতে যায় একটু কঠিন হতো তোমাদের জন্য। সেম তোমার ভিজুয়াল ভিজুয়াল বিষয়ের ক্ষেত্রে, যে যখন অ্যাক্সেস থাকে অনেক অনেক যখন ইনফরমেশন থাকে, তখন হচ্ছে একটা অ্যাক্সেস থাকলে অ্যাক্সেসটা নট নেসেসারিলি যেটার মতো একদম স্টাডি হইতে হবে, এটা কার্ভ হইতে পারতো, জিগজ্যাগ হইতে পারতো, কিন্তু একটা অ্যাক্সেস থাকা জরুরি যখন অনেক ধরনের ইনফরমেশন থাকে। আর ডেটা হচ্ছে যখন একটা জিনিস, ধরো এখানে যদি আমি শুধু ছবিটা রাখতাম এটা ভেসে থাকতো, এটার পিছনে একটা হচ্ছে সলিড রেক্টাঙ্গেল থাকায় মনে হচ্ছে যে ওইটা হচ্ছে আমার ইমেজটাকে ধরে রাখছে। এরপর হচ্ছে রিপিটেশন। রিপিটেশন হচ্ছে ধরো সেম ডিজাইন স্টাইলে বারবার আসা, যেমন এখানে কিন্তু কি হয়েছে যে হচ্ছে তোমার আহ কতগুলা ডায়াগোনাল, মানে সবগুলো ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে ডায়াগোনাল বক্স, কোনটা দেখে পিওর। আচ্ছা আজান দিচ্ছে, আমি হচ্ছে আজান শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতেছি একটু, হ্যাঁ। আচ্ছা, আজানটা শেষ হইলে আমরা আবার ব্যাক করতেছি সেশনে।
তো হচ্ছে আমরা আমাদের সেশনে ব্যাক করি। তো এরপর যে হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে রুল অফ থার্ড। এটা খুবই ম্যাজিক্যাল একটা প্রিন্সিপাল বলতে পারো। তো এটা হচ্ছে সবারই, ধরো ছবি টবি যারা তুলো মোটামুটি, বা সবার তো ফোন আছে, দেখবা যাচ্ছে ক্যামেরা গ্রিড অন করলে এরকম হচ্ছে তিন তিন ভাগ করে গ্রিড আসে। তো হচ্ছে কি তোমার এই যে যে লাইনগুলো, গ্রিডের যে লাইনগুলো আছে, লাইনগুলো যে চারটা পয়েন্ট ইন্টারসেক্ট করে, এই চারটা ইন্টারসেক্টিং পয়েন্টকে বলা হচ্ছে গোল্ডেন পয়েন্ট। মানে আমাদের চোখ যখন তুমি একটা জিনিসের দিকে তাকাও, প্রথমে হচ্ছে গিয়ে এই গোল্ডেন পয়েন্ট গুলোতে যায়। মানে এটা আসলে মানে স্বাভাবিক, আমাদের হিউম্যান সাইকোলজি এভাবেই ডিজাইন দিতে হচ্ছে, আমরা এই গোল্ডেন পয়েন্ট গুলোতে সবার আগে তাকাবো। তো যার কারণে তুমি যখন হচ্ছে ডিজাইন করবা, ট্রাই করবা যে তোমার মেইন যে এলিমেন্ট গুলো আছে, এমন নট নেসেসারিলি যে একদম তোমার হচ্ছে গ্রিড টেনেই ডিজাইন করতে হবে, টানতেও পারো, সেটা তোমার ইচ্ছা। তবে জাস্ট চোখের আন্দাজে এমন জায়গায় রাখবা যেটা হচ্ছে এই গোল্ডেন পয়েন্টের আশেপাশে, তখন দেখবা যে তোমার জিনিসটা মোর ফোকাসড লাগবে। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে তোমার যখন অনেক ধরনের জিনিস থাকে, ওইগুলো একটা একটা সাথে কিভাবে আছে। তো অ্যালাইনমেন্ট বিভিন্ন ধরনের হতে পারে, তোমার সেটা মিডল অ্যালাইন হতে পারে, লেফট অ্যালাইন হতে পারে, রাইট অ্যালাইন হতে পারে। তো খেয়াল রাখবা যে হচ্ছে তোমার জিনিসগুলো যাতে একদম র্যান্ডমলি প্লেসড না হয়ে একটা অর্ডার ফলো করে, একটা অ্যালাইনমেন্টে থাকে। তো এরপর হচ্ছে যেটা জিনিসটাতে কনসিস্টেন্সি। ধরো তুমি যখন ডিজাইন করবা, তখন হচ্ছে বিশেষ করে প্রেজেন্টেশন যখন ডিজাইন করবা, তখন ট্রাই করবা যে জিনিসগুলো যাতে কনসিস্টেন্ট থাকে, বিশেষ করে ফন্ট, কালার, এগুলো ইউজের ক্ষেত্রে। হয়তো আমার প্রেজেন্টেশনে তোমরা খেয়াল করতেছো যে কিছু বিষয় কিন্তু কমন আছে, ধরো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা বা আমি যে ফন্ট গুলো ইউজ করতেছি, ফন্টটা। তো তোমাদের প্রেজেন্টেশনে ট্রাই করবা যে ফন্ট, কালার, এই জিনিসগুলো হচ্ছে একটু কনসিস্টেন্ট থাকতে। তো সোফার যতটুকু আলোচনা করছি, তো মানে তোমরা একটু কাইন্ডলি রেসপন্স করো যে হচ্ছে কি শিখলা এতক্ষণের যে আলোচনা, তার থেকে। তারপর আমরা নেক্সট টপিকে যাব। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। স্কেলিটন আর ওই যে ব্ল্যাক আর যে কালারটা আর কি দেখালেন, যে পোস্টারটা, ওটাতে হচ্ছে স্কেলিটনের কালারটা ছিল ইয়েলোইশ টাইপের, আর যে ব্ল্যাক কালারটা ছিল, তো ওইটাকে কি আমরা নেগেটিভ নেগেটিভ স্পেস দিয়ে ওইটা ক্রিয়েট করা হয়েছে, মানে ওটা কি নেগেটিভ স্পেস বলে? হ্যাঁ, তোমার এটা হচ্ছে মানে নেগেটিভ স্পেস না, ঠিক ওটা পজিটিভ বা হোয়াইট স্পেসও বলে অনেক ক্ষেত্রে। আর নেগেটিভ স্পেস বলতে হচ্ছে যেটা তখন হচ্ছে তোমার ডিজাইনের ক্ষেত্রে কিছু জায়গা হচ্ছে গিয়ে একদম আনইউজড করে থাকে, ওটাকে অনেক সময় নেগেটিভ স্পেস বলে। তো এইটার হচ্ছে তোমার মানে তোমার কন্ট্রাস্ট ইউজ করে আর কি করা হয়েছে। তবে ওইখানে আসলে আমার বোঝানোর বিষয়টা ওইটা ছিল না, ওটা মানে প্রসঙ্গক্রমে বললাম যে হচ্ছে সিমেট্রিসিটি ইউজ করলেই খারাপ, বিষয় ওরকম না। যদিও মডার্ন টাইমে সিমেট্রিসিটিকে ডিসকারেজ করা হয়, ওইখানে অ্যাকচুয়ালি যেটা দেখাইছিলাম যে তোমার যে মানে সিমেট্রিসিটি অনেক ক্ষেত্রে ভালোভাবে ইউজ করা যায় ওইটা। তো হচ্ছে তোমরা আর শেয়ার করো কয়েকজন যে হচ্ছে কি শিখলা পুরো ডিসকাশন থেকে। ভাই, আমরা বিভিন্ন ধরনের শেপস, যেমন কিভাবে কোনটা স্ট্রং বা রিজিড প্রকাশ করে সেটা শিখতে পারছি। তাছাড়া টাইপোগ্রাফির বিষয় আছে, যেমন কোন ফন্ট কোথায় ইউজ করতে হবে, এটা আর কি শিখতে পারছি। তাছাড়া বিভিন্ন ধরনের সোর্স, যেমন কোথা থেকে বাংলা ফন্ট পাবো বা এই জাতীয় জিনিসও শিখছি। তাছাড়া কালারের বিষয়টা শিখছি, যেমন রেড কালার কি প্রকাশ করে, ব্লু কালার কি প্রকাশ করে। এছাড়া ইমেজের বিষয়ে কিছু কথা বলছিলেন, যেমন ভেক্টর বা কি যেন রেস্টার রেস্টার এর বিষয়টা শিখছি। এগুলোই আর কি আচ্ছা, মোটামুটি। আচ্ছা, আমি আর একবার হচ্ছে শুরু থেকে একবার আহ রিকল করাই দিই তোমাদের, তাহলে মাথায় থাকবে। তো প্রথমে আমরা কথা বলছি ডিজাইন এলিমেন্ট নিয়ে। বিভিন্ন ধরনের ডিজাইন এলিমেন্ট আছে আমরা দেখছি, যেমন হচ্ছে তোমার লাইন্স। লাইন্স বিভিন্ন ভাবে ইউজ হয়।
লাইন্স এর প্রপার্টি, এরা হচ্ছে তোমার স্ট্রেট হতে পারে, জিগজ্যাগ হতে পারে, ওয়েট ঠিক হতে পারে, থিন হতে পারে, কালার বিভিন্ন হতে পারে, বিভিন্ন ধরনের প্রপার্টিজ এর বিভিন্ন ধরনের ইউজ। তারপর হচ্ছে আমরা শেপ নিয়ে কথা বললাম, বিভিন্ন শেপের আসলে বিভিন্ন মিনিং ক্যারি করে। স্কোয়ার যেমন স্ট্যাবিলিটি, রিজিডিটি প্রকাশ করে, সার্কেলটা হচ্ছে তোমার হ্যাপিনেস, সফটনেস, ইনোসেন্স প্রকাশ করে, ট্রায়াঙ্গেলটা আবার শার্পনেস, ডেঞ্জার প্রকাশ করে, ওর একটা গাইড দেওয়ার ক্যাপাসিটি আছে। তারপর হচ্ছে অর্গানিক শেপ গুলা হচ্ছে তোমার জিনিসটা যে অর্গানিক এটা বুঝাইতে অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, বা জিনিস ফ্রিডম মোর, মানে তোমার যখন হচ্ছে অর্গানিক শেপ ইউজ করা হয় জিনিসটা মোর ন্যাচারাল, মোর ফ্রিডম শো করে। তারপর আমরা শেপের বিভিন্ন ধরনের ইউজ দেখলাম, শেপ দেখবে ইনফরমেশন গুলো অর্গানাইজ করা হয় সেগুলো দেখলাম। এরপর হচ্ছে আমরা আইকনস এর ইউজ দেখলাম, যে আইকন জিনিসটা হচ্ছে আমাদের অনেক সময় বোর্ডিং লিস্ট কে হচ্ছে একটু ইন্টারেস্টিং করে। তো এরপর যেটা বলছিলাম যে যখন আমরা আইকন ইউজ করবো ডেফিনেটলি ট্রাই করবো যে ওটা যাতে কনসিস্টেন্টলি ইউজ করি। এরপর হচ্ছে আমরা টেক্সট টাইপোগ্রাফি নিয়ে দেখলাম যে হচ্ছে মেইনলি ইংরেজিতে দুই ধরনের ফন্ট, একটা হচ্ছে সেরিফ ফন্ট, একটা সান্স সেরিফ ফন্ট। সেরিফ ফন্টে এক্সট্রা স্ট্রোক থাকে, সান্স সেরিফ ওটা থাকে না। আমরা যখন প্রিন্ট ডিজাইন বা ক্লাসিক্যাল কোনো ডিজাইন করব তখন হচ্ছে সেরিফ ফন্টটা ইউজ করতে পারি, কিন্তু যখন আমরা মডার্ন লুকিং ডিজাইন করব, বিশেষ করে ডিজিটাল প্রেজেন্টেশনের জন্য, সেক্ষেত্রে ট্রাই করবো সান্স সেরিফ ফন্ট ইউজ করতে। এবং আমাদের যে যদি যেসব জিনিসগুলো আমরা অনেক বেশি হাইলাইট করতে চাই, স্মল অ্যামাউন্ট অফ টেক্সট, ওইগুলো হচ্ছে আমরা থিমেটিক ডিসপ্লে ফন্ট ইউজ করতে পারি। তো এরপর দেখলাম যে ফন্টের বিভিন্ন প্রপার্টি এবং হচ্ছে গিয়ে মানে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ফন্ট ইউজ করা কতটা ইম্পর্টেন্ট। এরপর আমরা ভিজুয়াল হায়ারার্কি দেখলাম ফন্টের ক্ষেত্রে। এরপর দেখলাম যে টেক্সচার জিনিসটা হচ্ছে আমাদের ডিটেইল করতে হেল্প করে, জিনিসটাকে একটু ভিজুয়ালি লেস বোরিং করতে হেল্প করে। এই টেক্সচার জন্য কোন সাইট থেকে ডাউনলোড করতে মানে করেন আপনি, সেটার নামটা একটু আবার বলবেন? টেক্সচারটা এটা হচ্ছে তোমার freepik.com আমি মেইনলি ইউজ করি, যদিও ফ্রিপিক রিসেন্টলি নাম চেঞ্জ করছে, এখন মেবি ওর নাম হচ্ছে ম্যাগনিফিকেন্স.com। আগে ছিল freepik.com, এখন ওই সেমটাই হচ্ছে ম্যাগনিফিকেন্স.com। ওইখান থেকে তোমরা এখন হাই রেজুলেশনের যে কোনো ধরনের ভিজুয়ালি ডাউনলোড করতে পারবে। আমি মেইনলি ফ্রিপিককে ইউজ করি তোমার রিসোর্স কালেকশনের জন্য। কালকে দেখাবো আমি হচ্ছে যে কিভাবে আমি আমার ওয়ার্কফ্লোটা। এরপর আমরা কালার থিওরি দেখলাম, বিভিন্ন কালার সাইকোলজি নিয়ে দেখলাম যে বিভিন্ন কালার আসলে বিভিন্ন ইমোশন শো করে, বিভিন্ন মেসেজ ক্যারি করে। কালারে বিভিন্ন প্রপার্টি দেখলাম, যে হচ্ছে হিউ, স্যাচুরেশন, ভ্যালিউ। এরপর দেখলাম যে হচ্ছে আমাদের ইমেজ সিলেকশন, আমরা কিভাবে কি করব জিনিসগুলা, ভেক্টর ইমেজ, রাস্টার ইমেজ। এরপর আমরা কম্পোজিশন দেখলাম যে ব্যালেন্স, মানে আমরা যখন ডিজাইন করব ট্রাই করব যে হচ্ছে জিনিসটা যে ব্যালেন্স থাকে ভিজুয়ালি। সিমিট্রিসিটি দেখলাম, হায়ারার্কি দেখলাম, অ্যাক্সেস দিতাম, রিপিটেশন, রুল অফ থার্ড। তো ওরাললেস তোমার হচ্ছে ডিজাইন ফান্ডামেন্টাল এগুলোই। এখন হচ্ছে এই জিনিসটাকে তুমি হচ্ছে রিয়েল লাইফে কিভাবে ইউজ করবা, বা বড় বড় ব্র্যান্ড গুলা অর ভার্সিটির অর্গানাইজেশন গুলা কিভাবে হচ্ছে এই জিনিসটা রিয়েল লাইফে ইউজ করে, তো ওই জিনিসটা এখন আমি দেখাবো। তো এই যে একটা জিনিস আমি লোগোটা কেটে দিছি ইচ্ছা করি, তো তোমার একটু বলো তো এটা কোন ব্র্যান্ডের পোস্টার? বাংলা লিংক। বাংলা লিংক, কি দেখে বুঝছো? অরেঞ্জ কালার মেবি। হ্যাঁ,
এটা বিকাশ, এটা বাংলা লিঙ্ক, বাংলালিংক, আচ্ছা, এটা বিকাশ, রোটারেক্ট। হ্যাঁ হ্যাঁ। ও যদি আমার আমরা আরেকটা কোশ্চেন, যে রোটারেক্টের এই পিঙ্ক কালার আর ব্লু কালারের কম্বিনেশনটা কেন? আচ্ছা, পিঙ্ক কালারটা মেইনলি হচ্ছে রোটারি ক্লাব, তো তোমরা জানার কথা যে এটা হচ্ছে রোটারি ইন্টারন্যাশনালের একটা, মানে রোটারি ইন্টারন্যাশনালের যে হচ্ছে ইয়োগ অর্গানাইজেশন, এটা হচ্ছে রোটারাক্ট। হ্যাঁ, আর রোটারাক্ট ক্লাব অফ পুনে ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে রোটারাক্টের একটা শাখা। হ্যাঁ, তো হচ্ছে রোটারির কালার থিমটা হচ্ছে তোমার এই পিঙ্কিশ এই কালারটা, আর আমাদের পুনে ইউনিভার্সিটির ব্লু, এই দুইটা দিক থেকে হচ্ছে গিয়ে রোটারেক্টের কালারটা এটা। ক্লিয়ার? জি ভাই। তো হচ্ছে আমি রোটারেক্ট হিসেবে দেখাচ্ছি, অ্যাজ আমি হচ্ছে গিয়ে রোটারেক্টের এডিটর ছিলাম, এর পরবর্তীতে পাবলিক ইমেজে আসছিলাম। তো ওই সময় আমি আসলে চেষ্টা করছিলাম যে রোটারেক্ট ক্লাবকে একটা ডিজাইন টিম ডেভেলপ করতে। তো তোমাদের এর ফাঁকে আরেকটা কথা বলে রাখি, যে হচ্ছে যদিও আমি এখন ক্লাবের বাইরে, আমাকে ইনভাইট করে নিয়ে আসা হয়েছে, তাও ওরা আমাকে যেটা জানাইলো, বর্তমানে ক্লাবের দায়িত্বে যারা আছে 2-3 ব্যাচের বিশেষ করে, ওরা যেটা বললো যে হচ্ছে এই সেশনে যারা হচ্ছে সেশনে পার্টিসিপেট করবে এবং হচ্ছে পরবর্তীতে একটা কম্পিটিশন আছে, ওইটাতে যারা ভালো করবে তাদের হচ্ছে একটা সুযোগ আছে রোটার ক্লাবের হয়ে কাজ করার, বিশেষ করে মানে অ্যাজ এ এডিটর হিসেবে কাজ করার। তো তোমরা যদি তোমাদের পারফরমেন্স দেখাতে পারো, তোমাদের যারা সিনিয়র ভাইরা আছে এখন ক্লাবে, ওরা হয়তো তোমাদের পিক করে ক্লাবে নিয়ে আসবে। এটা আসলে জাস্ট আমি যেহেতু মানে অনেকক্ষণ সেশন, মানে বোরিং সেশন, একটু গল্প করি আসলে, যে মানে জিনিসটা কেন, মানে আমার এক্সপিরিয়েন্সটাই আমি বলি যে হচ্ছে রোটারি ক্লাবের অ্যাজ এডিটর। তো আমি তো আর্কিটেকচার ডিসিপ্লিনে ফার্স্ট ইয়ারে একটু ধরো মানে অনেক বেশি পেইনই যায় আসলে। আমি আমার আর রোটার ক্লাব ফার্স্টে যখন আসছি তখন হচ্ছে ডিজাইন রোটার ক্লাব ভালোই ছিল। তো আমার যেহেতু ডিজাইনের প্রতি ইন্টারেস্ট ছিল, ওই কারণে রোটার ক্লাবটা আমার কাছে ভালো লাগতো মেনলি ওই ডিজাইনের কারণে। তো আমি জয়েন করছিলাম, যদিও আমি ফার্স্ট ইয়ারে খুব একটা ক্লাবে রেগুলার ছিলাম না। এরপর সেকেন্ড ইয়ারে আসলে আমি যখন এডিটর হিসেবে দায়িত্ব পাই, এটা আসলে আমার জন্য আসলে খুবই বড় একটা অপরচুনিটি ছিল সত্যি বলতে। তখন মানে কেবল সেকেন্ড ইয়ারে রোটার ক্লাবের এডিটর হওয়া মানে আমাদের ভালো একটা গর্বের বিষয় ছিল। তো এটা করে যেটা হয়েছে, ধরো রোটার ক্লাবে যখন ইভেন্ট নামে দেখবা যে হচ্ছে সারা ক্যাম্পাস জুড়ে পোস্টারিং হয়, হাজি চত্বরে ব্যানার থাকে, 2 নাম্বারের থেকে 20 ফিটের ব্যানার ঝুলানো হয়, 1 নাম্বার থেকে ঝুলানো হয়, 3 নাম্বারে ঝুলানো হয়। তো হচ্ছে আমি যখন হচ্ছে বিভিন্ন কারণে হতাশ থাকতাম, ভাল লাগতো না, তখন হচ্ছে এই বাইরে বেরোয় যখন দেখতাম যে আমার ডিজাইন ঝুলতেছে, জিনিসটা আসলে মানে অন্য লেভেলের একটা স্যাটিসফ্যাকশন কাজ করতো নিজের মধ্যে। তো এটা এখনো কাজ করে। তো আর যখন ছোট ছিলাম তখন এটা আরো বেশি মানে হ্যাপি করতো আমাকে। তো এরপর তো পাবলিক ইমেজ চেয়ার হওয়ার, তো আর হায়ারার্কি কমিউনিকেশন, যেটা শুরুতে বললো যে আমি হায়ারার্কি কমিউনিকেশন ফাউন্ডার, এটার পিছনে মানে সত্যি যদি বলি যে রোটারি ক্লাবের এই দুইটা দায়িত্ব পালন করে, এডিটর এবং হচ্ছে পাবলিক ইমেজ চেয়ার হিসেবে, এটা আমার অনেক বেশি হেল্প করছে। ধরো আমি যদি জাস্ট আমার ডিসিপ্লিন থাকতাম, আমার কতজন চিনতো, এবার যখন আমি হচ্ছে রোটারি কাজ করছি, আমার ডিজাইন গুলো মানুষজন দেখছে, তখন কিন্তু হচ্ছে গিয়ে আরো বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ইউনিভার্সিটির অথরিটি, তাদের সাথে কাজ করার আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো এরপর তো হায়ার কমিউনিকেশন যখন এস্টাবলিশ করলাম, জিনিসটা আরো ছড়াইলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্কেল, আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রজেক্টে কাজ করা হয়েছে। তো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার কারণ যেটা হয়েছে যে মানে নর্মাল সেন্সে আমাদের কাছে মনে হতে পারে যে ভলান্টিয়ারিং করব আমি, মানে কেন আমি ক্লাবে সময় দিব, বা ডিজাইন করে তো অনেক টাকা ইনকাম করতেছে, তো আমি কেন ফ্রি ডিজাইন করে দিব। ফ্রি ডিজাইন করে দেবা এই কারণে যে হচ্ছে তোমার তো প্রথমেই মানে ধরো আমি ক্লায়েন্ট, এখন তুমি বলতেছো তুমি ডিজাইন পারো, আমি কেন তোমার ট্রাস্ট করব যদি তোমার হচ্ছে আমি, বা তুমি যে ডিজাইনার এরিয়া আমি কেমনে জানবো। যখন তুমি হচ্ছে এইসব প্ল্যাটফর্মে কাজ করবা, তুমি তোমার স্কিল শো করবা, তখন আমি দেখবো যে হ্যাঁ ও তো
ভালো ডিজাইন করে, ওর খুব ট্রাস্ট রাখা যায়, ওর একটা বড় কাজ দিলেও সেটা সামলাইতে পারবে। তো আসলে তোমার হচ্ছে ভলান্টিয়ারিং কাজগুলা মেইনলি তোমার নিজের একটা ব্র্যান্ড তৈরি করার জন্যই। যখন তুমি এখানে ভালো করবা, দেখবা আলটিমেটলি সবাই, শুধু আমি আমার কথা বললাম, মানে আমাদের সাথে ক্লাবে যারাই ছিল, যে যে সেক্টরে এক্সপার্ট, ওরা ওদের সেক্টরে আলহামদুলিল্লাহ এখন ভালো পজিশনে আছে। যারা ধরো অনেকেই এখন হচ্ছে বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল মানে আইএনজির সাথে কাজ করতেছে, ইউএনডিপি, ইউথ ফর পলিসি, এরকম অনেক জায়গায় কাজ করতেছে অনেকেই। তো তোমরা যারা হচ্ছে মানে ডিজাইনের আগ্রহ আছে, তারা এই অপরচুনিটিটা মানে কাজে লাগানোর চেষ্টা করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের ক্ষেত্রে ওয়ার্ক করবে হয়তো। তো রোটারি ক্লাবের ক্ষেত্রে আমি যেটা করছিলাম, মানে আমি যখন এডিটর হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমি হচ্ছে প্রিভিয়াস সবগুলো ডিজাইন ডাউনলোড করে ওইগুলো অ্যানালাইসিস করে দেন আমি একটা কালার প্যালেট জেনারেট করি। মেইনলি আমাদের হচ্ছে ব্লু আর আর মানে পিঙ্কিশ যে কালারটা, এটা তোমার রাখতেই হইতো, অ্যাজ এটা হচ্ছে লোগোর কালার। এর সাথে হচ্ছে গিয়ে তোমার এই যে অফ হোয়াইট কালারটা নিলাম ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, আর সাথে হচ্ছে তোমার অ্যাশ কালারটা নিলাম অ্যাজ এ নিউট্রাল কালার, আর হচ্ছে অরেঞ্জ কালারটা পিক করলাম। আর হচ্ছে ফন্ট হিসেবে নিলাম হচ্ছে বার্লিন সানস। তো ফন্ট ইউজ করার ক্ষেত্রে তোমাদের একটা পরামর্শ, যেটা ফন্ট মানে 1000টা ফন্ট ইউজ করার কোনো দরকার নেই। একটা ডিজাইনে সর্বোচ্চ 2টা থেকে 3টা ডিজাইন মানে 3টা ফন্ট ইউজ করতে পারো। যদিও আমি হচ্ছে রোটার ক্লাবের ক্ষেত্রে একটা ফন্ট ইউজ করতাম, বার্লিন সানস। তো হচ্ছে গিয়ে একটা ইউজ করতাম বার্লিন সানস ডেমি বোল্ড, আর একটা হচ্ছে বার্লিন সানস এর তোমার রেগুলার ভার্সন। বাংলার ক্ষেত্রে 2টা ফন্ট ইউজ করতাম, বড় মানে টাইটেলের জন্য হচ্ছে শামীম চলন্তিকা, আর বোল্ড টেক্সটের জন্য হচ্ছে আব্দুল নইরিন। তো এরপর হচ্ছে রোটার ক্লাবের জন্য আমি অ্যাজ এডিটর যে ডিজাইন গুলো করছিলাম, মোটামুটি তোমার হচ্ছে ওই কনসিস্টেন্সি রেখেই বিভিন্ন ইভেন্টের জন্য আমি বিভিন্ন ডিজাইন করছি, কিন্তু দেখবা যে আলটিমেটলি দেখে মনে হচ্ছে যে সামহাউ সবগুলো এক জায়গায় কানেক্টেড। ভাই আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, শিওর করো। ভাই ওই যে শীতার্তদের জন্য গান, ওইখানে যে ব্যানারটা, ওখানে হ্যাঁ, যে হ্যাঁ। একটা ইমেজ ইউজ করা হয়েছে, তারপর ওইটাকে মিক্স করে দেওয়া হয়েছে, এটা আমি ক্যানভা দিয়ে অনেক ট্রাই করছি কিন্তু পারি না। এটা কি ক্যানভা দিয়ে হয় না? কোনটা বুঝিনি, একবার একটু। এই যে ছবিটা আর হচ্ছে পাশে যে ব্যাকগ্রাউন্ডটা একসাথে মিশে গেছে, ব্লেন্ড হয়ে গেছে, এই ব্লেন্ডটা আমি ক্যানভা দিয়ে করার ট্রাই করছি কিন্তু পারি না। আচ্ছা, এটা সম্ভব। আমি তোমার হচ্ছে কালকের সেশনটাতে আমি হচ্ছে ডিজাইন টুল নিয়ে যখন কথা বলবো তখন এটা আমি দেখাবো না, হ্যাঁ। আচ্ছা ভাই। তো এরপর যখন আমরা মানে জব ফেয়ার, গত বছর কুয়া জব ফেয়ার হয়েছে, কিন্তু খুলনা ইউনিভার্সিটি জব ফেয়ারটা লাস্ট 2024 সালে হয়েছিল। তো এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন রোটার ক্লাবের সাথে যৌথভাবে আয়োজন করতো। তো যেহেতু এটা খুলনা ইউনিভার্সিটি জব ফেয়ার, তখন কিন্তু আবার হচ্ছে আমার কালার কিনে চেঞ্জ আনতে হয়েছে, অ্যাজ এখানে রোটার ক্লাব থেকে আমার খুলনা ইউনিভার্সিটির ব্র্যান্ড ইমেজটা শো করা বেশি ইম্পর্টেন্ট ছিল। তো হচ্ছে রোটার ক্লাবের ক্ষেত্রে তো দেখলাই ব্র্যান্ডের ক্ষেত্রে কি লাগে, তোমার হচ্ছে কালার লাগে, ফন্ট লাগে, লোগো লাগে। তো লোগো নিয়ে যদি আমি বলি, বিভিন্ন ধরনের লোগো হইতে পারে আসলে। তোমার হচ্ছে সিম্বলিক হইতে পারে, টাইপোগ্রাফি হইতে পারে, দুটার মিক্সও হইতে পারে। তো এখানে আসলে বিভিন্ন রিনাউন্ড ব্র্যান্ড গুলোর লোগো আছে। নর্মালি হচ্ছে গিয়ে তোমার বর্তমান মডার্ন টাইমে সিম্বলিক মিনিমাল টাইপ লোগোই বেশি চলে অ্যাকচুয়ালি। এরপর হচ্ছে গিয়ে ক্রুশিয়াল যে পার্টটা, ডিজাইন মিস্টেক্স, মানে নতুন নতুন যারা ডিজাইন শুরু করবা তারা আসলে কি কি ভুলগুলো করো। তো ভুলগুলো আসলে এখানে কি ভুল করা আছে তোমরাই বলবো আসলে। এইখানে আসলে কি ভুলটা দেখাই আছে যদিও। সরি ফর দ্য ইন্টারাপশন।
এখানে ধরো হচ্ছে ডিজাইনে যখন অনেক বেশি ওয়ার্ড থাকে তখন কিন্তু এটা পড়া যায় না, মানে যখন তুমি ধরো হচ্ছে কি কোনো ভিজুয়াল ডিজাইন করবা তখন চেষ্টা করবা যে হচ্ছে টেক্সট কম রাখার। তখন এখানে কিন্তু খুব বেশি টেক্সট না, জিনিসটা তোমার রিড করতে ইজি হচ্ছে। তারপর হচ্ছে তোমার যখন ডিজাইন করবা ট্রাই করবা যে হচ্ছে বড় বড় লাইন অনেক বেশি টেক্সট অ্যাভয়েড করতে। তো হচ্ছে 50 থেকে 60টা ক্যারেক্টার ইউজ করা হচ্ছে সেফ। তারপরে আগে যেটা বললাম যে ফন্ট যখন ইউজ করবা মানে 1000টা ফন্ট ইউজ করার কোনো দরকার নাই। চেষ্টা করবা যে হচ্ছে যত কম ফন্ট ইউজ করা যায়, কারণ যত কম ইউজ করবা জিনিসটা তত লেস কনফিউজিং। যে স্টিক টু 2-3 ফন্টস ম্যাক্সিমাম। সবচেয়ে ভালো হয় যেটা আমি তোমাদের দেখালাম যে একটা সেম ফন্টেরই বিভিন্ন ভেরিয়েশন। তোমার হচ্ছে অনেক ধরনের ভেরিয়েবল ফন্ট পাওয়া যায়, যেমন হচ্ছে কি সান্স ইউনিসান্স ভেরিয়েবল, ওর হচ্ছে একটা ফন্টেরই বিভিন্ন 10-12টা ভেরিয়েশন। তো যখন তোমার অনেক বেশি টাইপের ভেরিয়েশন দরকার ফন্টের, ওই টাইপের ফন্ট ইউজ করতে পারো। রেদার ধরো 1000 মানে আলাদা আলাদা 4-5টা ফন্ট ইউজ করার চেয়ে। তারপর হচ্ছে গিয়ে কালারও অনেক বেশি কালার, তারপর হচ্ছে তোমার কালারের কন্ট্রাস্টটা ঠিক না থাকা, এই জিনিসগুলো হচ্ছে তোমার অ্যাভয়েড করা উচিত। কালার কম্বিনেশনের ক্ষেত্রে চেষ্টা করবা যে হচ্ছে স্পেসিফিক ধরো তোমার মেজর 2-1টা কালার সাথে হচ্ছে গিয়ে যে হচ্ছে তোমার মানে নিউট্রাল কালার গুলো আছে সেগুলো ইউজ করতে। তারপর হচ্ছে তোমার এই যে টেক্সট গুলা সরায় সেখানে হচ্ছে চেষ্টা করবা যে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে রাখতে, সেটা লেফট অ্যালাইন হতে পারে, রাইট অ্যালাইন হতে পারে, মিডল অ্যালাইন হতে পারে তোমার ডিজাইন অনুযায়ী। কালার কন্ট্রাস্ট চেষ্টা করবা যে একটা লেভেলে যাতে কন্ট্রাস্টিং থাকে, আমি যাতে ইজিলি রিড করতে পারি। তো হ্যাভাজার্ডলি জিনিসগুলা প্লেস না করে চেষ্টা করবা যে একটু অর্গানাইজড হতে প্রেজেন্ট করতে। চেষ্টা করবা যে হচ্ছে ওই কালার মানে হায়ারার্কির কথা যেটা বললাম যে তুমি কোনটা দেখাইতে চাও। এই একটা জিনিস তো আমি মিস করে গেছি, সেটা হচ্ছে ফোকাস। চেষ্টা করবা যে তোমার ডিজাইনে সর্বোচ্চ মানে একটা ফোকাস রাখা ভালো, বা তোমার যদি প্রয়োজন পড়ে সর্বোচ্চ 2টা ফোকাস রাখতে, যে একটা প্রাইমারি ফোকাস একটা সেকেন্ডারি ফোকাস। এমন না ধরো হচ্ছে কি 1000টা এলিমেন্ট তুমি বসাই দিলা, মানে 1000টা এলিমেন্ট বসাইলেও চেষ্টা করবা যে সেখানে যাতে ফোকাস তুমি অ্যাকচুয়ালি কি দেখাইতে চাচ্ছ সেটা তুমি শিওর হয়ে ওই জিনিসটাতে ফোকাস করা। তারপর হচ্ছে এমন ভাবে মানে টেক্সট দিবা না যেটা আসলে রিডেবল না। চেষ্টা করবা যে হচ্ছে হয়তো একটা শেড ইউজ করে তারপর ফন্ট ইউজ করতে, যাতে জিনিসটা ভিজুয়ালি প্লিজিং হয়। তারপর যখন হচ্ছে তুমি ফন্ট ইউজ করবা, আগে যেটা দেখাইলাম যে হচ্ছে রাইট ফন্ট চুজ করা আসলে কতটা ইম্পর্টেন্ট। যখন তুমি রাইট ফন্ট চুজ করে ফেইলড হবা তখন আসলে পুরা মেসেজটাই অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। তারপর হচ্ছে যে অনেক সময় জাস্ট র্যান্ডমলি কিছু আইকন টাইকন বসায় দিয়ে ভাবে যে ডিজাইন হয়ে গেছে, আসলে তা না। চেষ্টা করবা যে হচ্ছে মেমোরেবল কিছু দিতে। এটা আসলে কালকে আমি দেখাবো যখন হচ্ছে ডিজাইন টুল নিয়ে আলোচনা করবো। তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসিস্টেন্সির অভাব। নতুন যখন ডিজাইন শিখে তখন হচ্ছে গিয়ে মানে সে যা যা পারে সবই একবারে দেখাইতে চায়, যে হচ্ছে 1000টা কালার, 1000টা ফন্ট, এই একটার মধ্যে গ্লো দিলাম আর একটার মধ্যে শ্যাডো দিলাম, টেক্সচার একটার মধ্যে একটা দিলাম আরেকটার মধ্যে আরেকটা দিলাম। তো আসলে এত কিছু করা যাবে না, মানে বোল্ড হইতে হবে। তুমি যেটা তুমি দেখাইতে চাও প্রমিনেন্টলি, মানে অনেক কিছু করে ফেলতে হবে, আসলে নেসেসারি না। তুমি যদি অ্যাপলের পোস্টার বা ব্যানার গুলো দেখো, জাস্ট ওদের স্টোরের সামনে জাস্ট সিম্পল জাস্ট ব্ল্যাকের উপর হোয়াইট একটা লোগো, তো মানে ভালো কিছু হইতে হলে যে অনেক কিছু হইতে হবে এটা নেসেসারি না। তো এখন হচ্ছে আর একটা গল্প করি, সেটা হচ্ছে অনেকেরই কোশ্চেন আসতে পারে যে ভাই ডিজাইন আইডিয়া কোথা থেকে পাবো। এই ক্ষেত্রে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে গিয়ে, আমার ছোটবেলা থেকে একটা স্বভাব ছিল যে হচ্ছে আমি যখন কোনো জায়গায়
ঘুরতে যে বেরোইতাম বা বাসে ট্রাভেল করতাম, আমার চোখ সবসময় হচ্ছে এই বিলবোর্ড টিলবোর্ডের দিকে যেত। তো আমার ধরো ডিজাইনের হাতে করে বলতে পারো ওইখান থেকেই। কিন্তু নট নেসেসারি এখন হচ্ছে তোমার সবসময় বিলবোর্ডের দিকে তাকাইতে হবে, কিন্তু চেষ্টা করবা যে হচ্ছে যত বেশি ডিজাইন দেখা যায় তত বেশি ডিজাইন দেখবা। আমি তোমার স্লাইডটা হয়তো প্রোভাইড করব, এই জিনিসগুলো আর একবার দেখবা এবং হচ্ছে এরপর সামনে থেকে যতগুলো ডিজাইন দেখবা চেষ্টা করবা যে এইগুলোর সাথে একটু মিলায় দেখতে, যে আমি কি শিখলাম, এখানে কি অ্যাপ্লাই করছো। হয়তো ওরা অনেক ভালো করতে পারে, বা ভুল হলে সেটাও তুমি আইডেন্টিফাই করার ট্রাই করবা। তো এই হচ্ছে মানে তুমি যত বেশি দেখবা আসলে তোমার দেখার চোখটা তৈরি হবে এবং তুমি ডিজাইনে তত বেশি ইমপ্লিমেন্ট করতে পারবা। তো হচ্ছে তোমাদের জন্য একটা টাস্ক আছে, এটা পরে বলতেছি। তো হচ্ছে তোমাদের মানে কোনো কনফিউশন থাকলে এখন জিজ্ঞেস করতে পারবা। এতক্ষণ 2 ঘন্টা সেশন করলা, কোনো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে চাও, কোনো থট শেয়ার করতে চাও, তো তোমাদের জন্য ফ্লোরটা দিচ্ছি। বা কোনো ফিডব্যাক থাকলে সেটা বলতে পারো যে সেশনটা কেমন লাগছে। আচ্ছা, অনেকেই দেখতেছি যে চলে যাচ্ছে সেশন থেকে। আসলে আমি এরপর তো তোমার হচ্ছে গিয়ে একটা টাস্ক দিব যেটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে যে কম্পিটিশন সেটার জন্য। তো একটু ওয়েট করো, অনেক 2 ঘন্টা ধরে শুনতেছো, তোমাদের মানে জানি তোমরা অনেক বোর্ড হয়েছে হয়তো। তো কয়েকজন একটু শেয়ার করো যে হচ্ছে কেমন সেশন লাগলো, এটা সেশনে কেমন লাগলো, বা তোমাদের কি শিখলা। হ্যাঁ, আমি আর কি বলবো আর কি, আমরা যেহেতু সবাই আর কি বিগিনার, সেহেতু সবাই আর কি তোমার কিছু বুঝি না আর কি। সাউন্ডটা খুবই আসতে আসতেছে, একটু কাছ থেকে বলো মাইক্রোফোনের। আচ্ছা, ঠিক আছে। বলছি যে আমরা এখানে যেহেতু সবাই বিগিনার, সেহেতু আহ, অনেক কিছু জানতাম না, যেমন টার্মিনোলজি গুলো আছে এগুলো জানতাম না, এগুলো জানতে পারছি। এগুলো আর আর কি ভবিষ্যতে যদি ইমপ্লিমেন্ট করতে পারি, এগুলো বেশি ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য। তাছাড়া ভবিষ্যতে আমাদের তো বিভিন্ন প্রেজেন্টেশন বা বিভিন্ন ক্লাবের অ্যাক্টিভিটি, যেমন বিভিন্ন পজিশনে যাইতে গেলে অবশ্যই তো এগুলো লাগবে, যেমন গ্রাফিক্স ডিজাইন। সেহেতু এটা বেশ ভালোই ছিল। আলহামদুলিল্লাহ, এক্সপিরিয়েন্সটা অনেক ভালো লেগেছিল এই ওয়ার্কশপ বা এই সেশন থেকে। আচ্ছা, হ্যাঁ মানে তবে হচ্ছে একটা রিয়েলিটি যদি বলি, তুমি হচ্ছে আস্তে আস্তে শিখছো, এগুলো যদি ইমপ্লিমেন্ট না করো দেন 2 দিন পরে ভুলে যাবা। তো চেষ্টা করো যদি ইচ্ছে মানে আসলে তুমি ডিজাইন নিয়ে ফ্যাসিনেটেড হও, ফ্যাসিনেটেড না হইলে তুমি যদি চাও যে তোমার প্রেজেন্টেশনটা একটু ভালো, তোমার অ্যাসাইনমেন্টের কাভারটা একটু ভালো, ট্রাই করো যে হচ্ছে যা শিখলে এগুলো রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করো। ইনশাআল্লাহ। আচ্ছা, আর কেউ কিছু বললে হচ্ছে। আচ্ছা, একজন হলো চ্যাট বক্সে লিখছিল ভালো লেগেছে ভাই, বেসিক কিছু জিনিস নিয়ে কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়েছে। তো হচ্ছে আমি স্লাইডটা প্রোভাইড করবো, তখন আর একবার দেখে নিয়ে তখন ইনশাল্লাহ আরো একটু ক্লিয়ার হবে। আরো কেউ কিছু বললে আনমিউট করে বলতে পারো। সো তোমাদের জন্য যেটা টাস্ক সেটা হচ্ছে গিয়ে, ধরো এতক্ষণ তো আমরা বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কথা বললাম, ব্র্যান্ডের কালার, ফন্ট, টাইপোগ্রাফি, লোগো। তো এখন হচ্ছে তুমি চিন্তা করো যে তুমি নিজে একটা ব্র্যান্ড। এখন তুমি যদি একটা ব্র্যান্ড হও, তাইলে তোমার সেই ব্র্যান্ডের ইমেজটা কেমন হবে, তোমার ব্র্যান্ডের টাইপোগ্রাফিটা কিরকম হবে, মানে তুমি আগে হচ্ছে তুমি নিজেকে বুঝবা, তুমি নিজে কেমন, বা নিজে তুমি কিভাবে প্রকাশ করতে চাও। নট নেসেসারি তোমার ছবি দিতে হবে, নাম দিতে হবে, দিতে পারো, সেটা তোমার ইচ্ছা। মানে এখানে জাস্ট হচ্ছে কি আমি চাচ্ছি যে তুমি একটা পোস্টার ডিজাইন করো যেটা হচ্ছে টোটালি তোমার রিপ্রেজেন্ট করবে, ইন এ সেন্স যে তুমি ধরো তুমি নিজের পার্সোনালিটি যেভাবে দেখো তুমি নিজেকে, ওই ধরনের তুমি কালার চুজ করো, ওই ধরনের ফন্ট তুমি চুজ করো, ওই ধরনের গ্রাফিক্স তুমি চুজ করো। তো এটা হচ্ছে তোমাদের জন্য টাস্ক, এবং এই টাস্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। মানে আজকে যা শিখলা এটা যদি তুমি এক্সপ্লোর না করো তো ভুলে যাবা একটু পরেই। তো চেষ্টা করবা যে হচ্ছে আমি এই স্লাইডটা তোমাদেরকে প্রোভাইড করার পরে ওইগুলো একটু দেখে তারপর হচ্ছে তুমি নিজের একটু চিন্তা করে এই পোস্টারটা ডিজাইন করো।
তো কাল যেটা হবে, তোমাকে হচ্ছে তোমার ভাই সিনিয়র ভাইরা যারা আছে ক্লাবের, ওরা হচ্ছে একটা ড্রাইভ লিঙ্ক প্রোভাইড করবে, ওইখানে হচ্ছে পিএনজি করে আপলোড করে দিবা। এরপর হচ্ছে আগামীকাল আমরা সেশনের শুরুর আধা ঘন্টা 40 মিনিট হয়তো তোমাদের যে ডিজাইন তোমরা করবা ওইটা নিয়ে আমরা কথা বলবো। তাতে করে যেটা হবে যে বোথ ওয়ে লার্নিংটা হবে। এখন তো জাস্ট আমি বক বক করে গেলাম, তোমরা শুনছো। তো তোমরা যখন নিজেরা ডিজাইনটা করতে যাবা তখন আসলে কমপ্লেক্সিটি ফেস করবা, তখন আসলে জিনিসগুলো তোমার মাথাতে হিট করবে। এখন হয়তো ওইভাবে করতেছে না, জাস্ট আমার কথাই শুনে গেলাম। তো এই জন্য তোমাদের যারা সেশনে আসো বা যারা লিড নিছো অলরেডি গ্রুপে, তোমাদের পরিচিত ওদেরকে বলে দিও যাতে হচ্ছে এই কাজটা ঠিকঠাক মতো সাবমিট করে। তো এটা একটা ব্যাপার গেল। আর একটা ব্যাপার হচ্ছে কালকে আমরা আর একটা পার্ট রাখছি যে স্পেশাল কিউএনএ সেশন। তো এইখানে হচ্ছে গিয়ে তোমরা কিছু কোশ্চেন হচ্ছে গিয়ে গ্রুপে, তোমাদের জন্য নিয়ে যে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে ওইখানে লিখতে পারো, অথবা আমি একটা ফর্মের লিঙ্ক দিব, ওইখানে তুমি কোশ্চেন গুলো লিখতে পারো। আমি চেষ্টা করবো যে হচ্ছে প্রতিটা কোশ্চেন, এখন তো জাস্ট আমি তোমার যে কোশ্চেন গুলো করছি ডিরেক্ট আমি অ্যান্সারটা ট্রাই করছি। তো কালকে চেষ্টা করবো যে তোমরা কোশ্চেনটা যদি একটু গোছায় করো, আমি ওটারে হচ্ছে গিয়ে আর একটু গোছায় প্রেজেন্টেশন রেডি করে তোমার জন্য নিয়ে আসতে। তো এই হলো বিষয়। থ্যাংক ইউ সবাইকে। আর আই এম ওপেন, তোমাদের যে কোনো সমস্যা হলে আসতে পারো আমার কাছে, অফলাইনে হোক, মানে আমি তো এখনো 5th ইয়ারে মানে ক্যাম্পাসেই আছি, তো ফিজিক্যালি আসতে পারো আমার কাছে, অথবা অনলাইনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো মিডিয়ার থ্রুতে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের যতটুকু হেল্প করা যায়। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ শিওর করো। বলছি যে আমরা যে টাস্কটা পারফর্ম করব, আপনার এটা কোন ওয়েবসাইটে করলে ভালো হয়? বুঝিনি। আমরা যে টাস্কটা পারফর্ম করবো, টাস্কটা দিচ্ছেন, এটা কোন ওয়েবসাইটে করলে ভালো হয় আর কি? টাস্কটা আমরা যে টাস্ক দিছেন আমাদের, এটা কোন ওয়েবসাইটে করলে ভালো হয় আর কি? ওয়েবসাইট বলতে মানে এখানে ডিজাইন টুল আসলে কোনটা ইউজ করতেছে এটা তো টোটালি তোমাদের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, মানে ভাই আমার মনে হয় কোশ্চেনটা এমন ছিল যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা হচ্ছে ক্যানভা কোনটা দিয়ে ট্রাই করবে এটা জানতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এটা এটাই আসলে মানে মিডিয়া ওপেন, তুমি হচ্ছে এআই যদি প্রপারলি ইউজ করতে পারো সেটাও আমার কোনো আপত্তি নেই। তুমি যদি চ্যাট জিপিটি এর প্রম্পট দিয়ে ঠিকঠাক ডিজাইন নিয়ে আসতে পারো, কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যদি তুমি এআই কে প্রম্পট দিয়ে একটা জেনারিক জিনিস নিয়ে আসো, দেন ওটার নামে আসলে কি কথা বলবো। তো তবে চেষ্টা করো আগে এআই তে না ঢুকতে, এই ইউজ করবা সমস্যা নেই, তবে মানে এটা চেষ্টা করো তুমি নিজে করতে। মানে এখানে পাওয়ার পয়েন্ট পারো না এমন কেউ আছো যে টোটালি পাওয়ার পয়েন্ট পারো না? একটু হ্যান্ড রেজ করো যে হচ্ছে মানে পাওয়ার পয়েন্ট পারো না। কেউ করতেছে না, তার মানে ধরে নিলাম যে পাওয়ার পয়েন্ট সবাই পারো। বিগিনার হিসাবে আচ্ছা দু একজন আছে যারা পারে না, সেক্ষেত্রে তুমি হচ্ছে কানভা ইউজ করতে পারো, বা পিকচার পিক্সেল ল্যাব এরকম সহজ যে টুলগুলো আছে ওইগুলো ইউজ করতে পারো। যে আমি আমি পার্সোনালি যদি বলি, আমি হচ্ছে গিয়ে পাওয়ার পয়েন্ট ইউজ করা শুরু করছি ইন্টারমিডিয়েটে। এর আগে যখন ডিজাইন করতাম তখন হচ্ছে ফোনের পিকচার পিক্সেল ল্যাব এগুলোতে ডিজাইন করতাম। আর আমি ইলাস্ট্রেটর শুরু করছি হচ্ছে গিয়ে সেকেন্ড ইয়ারের শুরু থেকে, মানে আমি ফার্স্ট ইয়ারও মোটামুটি পাওয়ার পয়েন্টেই ডিজাইন করতাম। তো যারা বিগিনার আছো পাওয়ার পয়েন্টটা তোমাদের জন্য আশা করি আজ অনেকেই হ্যান্ডেল করতেছো। তো তোমাদের বলবো যেটা পাওয়ার পয়েন্টটা তো শিখে নাও, এটা আসলে জাস্ট তোমার ডিজাইন করার জন্য তা না, তোমার নিজের তো একাডেমিক প্রেজেন্টেশন বলো একাডেমিক অ্যাসাইনমেন্ট বলো তার জন্য দরকার। মানে পাওয়ার ভাই পয়েন্টের জন্য আমাদের আমরা কি হিসেবে পাঠাবো, মানে কি হিসেবে সেভ করে পাঠাবো? পিএনজি হিসেবে করতে পারো, পিডিএফ হিসেবে পাঠাইতে পারো, যে কোনো ইমেজ ফরম্যাটে পাঠাইলেই হচ্ছে, কিন্তু র ফাইলটা পাঠাও না। এটা মানে যেটা হয়, ধরো তুমি হচ্ছে পাওয়ার পয়েন্টে ডিজাইন করলা, ডিজাইন করে পাওয়ার পয়েন্ট ফাইল টিপি টেক্সট ফাইলটা আবার পাঠিয়ে দিলা, তখন যেটা হবে যে হয়তো বা অনেক কিছু মিসিং যেতে পারে, বা তোমার ওই ফন্ট আমার পিসিতে নাই, তো ওটা যদি তুমি আউটলাইন করে পাঠাইতে না পারো তখন হচ্ছে আমি কিন্তু প্রপারলি দেখতে পাবো না। তো এই কারণে হচ্ছে পিডিএফ অথবা পিএনজি যে কোনো একটা ফরম্যাটে সাবমিট করলেই হবে। আর যারা পাওয়ার পয়েন্ট পারো না তাদের বলতে পাওয়ার পয়েন্ট শিখে নাও। পাওয়ার পয়েন্ট শেখার জন্য আমার পার্সোনাল যে ফেভারিট একটা ইউটিউব চ্যানেল আছে, নামটা লিখে নাও পাওয়ার পয়েন্ট প্রো। ইউটিউবে পাওয়ার পয়েন্ট প্রো লিখে সার্চ দিলে একটা চ্যানেল পাবো, ওর ভিডিওগুলো খুবই ছোট ছোট 1-2 মিনিটের। ওটা সাদমান সাদিক, তোমরা হয়তো চিনবা অনেকে। সাদমান সাদিকের হচ্ছে চ্যানেলটা পাওয়ার পয়েন্ট প্রো,
ওইটা ফলো করতে পারো পাওয়ার পয়েন্ট শেখার জন্য, বা যারা অলরেডি পারো তারা আর একটু বেটার শেখার জন্য। আর একজন বলছে যে হোয়ার শুড উই সাবমিট দ্য টাস্ক, তোমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ওইখানে আপলোড করবা। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সবাইকে 2 ঘন্টা ধৈর্য ধরে সেশনে থাকার জন্য। কারো কোনো কোশ্চেন থাকলে তাও আস্ক করতে পারো, আমি আছি আরো 2-3 মিনিট। আর যদি কোশ্চেন না থাকে দেন টাটা। ভাই আমরা কিছু হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, ওরা হচ্ছে পাওয়ার পয়েন্ট পারে না তাই হ্যান্ড রেজ করে রাখছে। আচ্ছা আচ্ছা। ভাই লোগো কি আমাকে বানাতে হবে এখন? লোগো তো মানে যদি তোমার পার্সোনাল ব্র্যান্ডের কথা বলি এখন, সেক্ষেত্রে যে লোগোই বানাতে হবে নেসেসারি না। মানে এটা জাস্ট হচ্ছে তোমার যতটুকু এখন ক্যাপাবিলিটি আছে একটু ইউজ করে তুমি যা বুঝছো, এটা এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে যে তুমি আসলে পুরো জিনিসটা কতটুকু বুঝছো, এই জিনিসটা যাতে আমি বুঝতে পারি যে তুমি কতটুকু বুঝছো, বা তোমার লার্নিংটা নিয়ে আমি ডিসকাস করতে পারি, বা তোমাদের ডিজাইন গুলো নিয়ে ডিসকাস করতে পারি। তো মানে খুব বেশি পেন নেওয়ার দরকার নেই, এমন না যে হচ্ছে তোমার এটা খুব অনেক বেশি ফুট দিতে হবে। জাস্ট তুমি 2-1 ঘন্টা বসো এই জিনিসটা নিয়ে, তারপর তুমি যতটুকু পারো এখন তোমার ক্যাপাবিলিটির মধ্যে ওটুকুই করো। খুব একদম মানে টপ নচ করতে হবে নেসেসারি না, কারণ এখানে আমি ধরে নিচ্ছি সবাই বিগিনার। আর কারো কোনো কনফিউশন কোশ্চেন? ডিজাইনের ডেসক্রিপশন কি দেওয়া লাগবে? এটা তো হচ্ছে তুমি তো অবশ্যই কালকে প্রেজেন্ট থাকবা, যদি কোনো ডেসক্রিপশন দরকার পড়ে আমি তোমার তখন হচ্ছে তুমি আনমিউট করে বইলো, এমনি লিখে দেওয়া লাগবে না। অবশ্যই তোমার ডিজাইন যখন প্রেজেন্ট হবে তখন মাইকটা আনমিউটেই রাখবা যাতে তোমার সাথে আমি ডিরেক্ট কমিউনিকেশন করতে পারি। How are you going to identify the designer's mind? সে একজন বস্তু কিভাবে আইডেন্টিফাই করব? আচ্ছা, ওইখানে যখন তুমি ফাইলটা সেভ করবা তখন হচ্ছে তোমার নাম দিয়ে সেভ করো। একজন বলছে যে ভাই আমি তো একদম বিগিনার, ডিজাইনিং এ কমপ্লেক্স মনে হচ্ছে। আচ্ছা, কমপ্লেক্স মনে হওয়ার কিছু নাই, তুমি যতটুকু বুঝছো ওটুকু ইমপ্লিমেন্ট করো আপাতত। আর আমি হচ্ছে স্লাইডটা তোমার প্রোভাইড করবো, ওটা একবার একটু দেখো। মানে খুব কমপ্লেক্স ভাবে দেখার কিছু নাই আসলে। তো ওই যে হাসান মাহমুদ আবু বকর সিদ্দিক, ওই ভালো একটা কনসার্ন রেজ করছে যে হচ্ছে কিভাবে আইডেন্টিফাই করবে। তোমরা হচ্ছে যখন সাবমিট করবা তখন হচ্ছে ওই ফাইলের নামটা হচ্ছে তোমার নিজের নামে, মানে তোমার নিজের নাম এবং রোল দিয়ে, কারণ নাম সেম হইতে পারে। তো নিজের রোল আন্ডারস্কোর দিয়ে নাম দিয়ে ওই পিএনজিটা বা পিডিএফটা রিনেম করে তারপর সাবমিট করো, তাতে সুবিধা হবে। আর কেউ কিছু বলতে চাও? তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ সেশনে পার্টিসিপেট করার জন্য। কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আপনারা এতক্ষণ উপভোগ করলেন দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ মেকিং ইনফরমেশন বিউটিফুল এর প্রথম দিনের সেশনটি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য, এবং একই সাথে আগামী দিনের সেশনে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।